চলে যাচ্ছি ঘটনায়। সোহেল ভাই, যিনি মালয়েশিয়া থেকে আমাদের ঘটনা পাঠিয়েছেন, ঘটনা 1998 সালে। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী। চাকরি সূত্রে তারা নাটোরে ফ্যামিলি সহকারে যায় সবাই মিলে। তো তারা যে বাসাটায় থাকতো সেটা ছিল 3 তলা। 3 তলায় থাকতো তাদের বাড়ির মালিক, দোতলায় তার আব্বার অফিস এবং নিচ তলায় ছিল ছোট্ট একটা রুমে তারা ফ্যামিলি সহ থাকতো। তো তাদের বাসার সামনে ছিল মেইন রোড এবং এর পাশেই ছিল স্টাফ কোয়ার্টার, এবং তারা বাসা থেকে তাদের স্কুল যেতে 2 থেকে 3 মিনিট সময় লাগতো। তো একদিন বিকাল, আনুমানিক বিকাল 5টা, তিনিও তার ছোট ভাই ক্রিকেট খেলে বাসায় আসছে। তো তার বাসার সামনে অফিসের অনেক লোক। তো তার আব্বু রাস্তায় দাঁড়িয়ে আছে, অফিস বন্ধ হবে। তো তার আব্বু অফিস বন্ধ করে গেটে তালা দিবে, এবং ইতোমধ্যে তার 2 ভাই বাসায় আসছে এবং তাদের সামনে যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা একদম সোজা। তাদের বাস মানে যতদূর তার চোখ যায় ততদূর দেখতে পারবে, এবং সোজা রাস্তা। তো তাদের বাসা থেকে তাদের স্কুল 2 থেকে 3 মিনিট সময় লাগে। একটা বাগান ছিল সে জায়গায়, লিচু এবং আম গাছ এবং গাব গাছ ছিল সে জায়গায়। তো সেখান থেকে ছোট বাচ্চারা ওখানে খেলাধুলা করে। তো রাস্তার বাম পাশে ওই বাগানটা, এবং ওই স্কুল এবং বাগানের ভেতরে একটা পুকুর আছে। যেদিনের ঘটনা, তারা 2 ভাই ক্রিকেট খেলে বাসায় আসছিল। তো তার আব্বু এবং অফিসের অনেক লোকজন রাস্তায় দাঁড়িয়ে ছিল। সবাই চলে গেলে তার আব্বু অফিস বন্ধ করে, এবং ওই সময় একজন মহিলা, শাড়ি পরা, গায়ের রং শ্যামলা, এবং তিনি কথা বলতে পারেন না, বোঝা যাচ্ছিল তিনি রাস্তা দিয়ে আসছেন। এবং ওই রাস্তার মধ্যে ছাগল গরু এগুলি বাঁধানো, ওই মহিলা ছাগল গরু সবগুলোকে সালাম করতে করতে আসছিল। এরপরে তিনি তার আব্বুর কাছে এসে ইশারায় কি যেন বলছে। তার আব্বু মনে করছে পাগল মানুষ পকেট থেকে টাকা বের করে দিয়ে দিচ্ছে, ও মহিলা টাকা নেয় না। পাগল মানুষ টাকা দিচ্ছে দান করার জন্য, কিন্তু টাকা নিচ্ছে না। এর মধ্যে আবার অফিসের লোকজন সবাই যার যার মতো চলে গেছে। ওই জায়গায় উপস্থিত ছিল তার 2 ভাই, তার আব্বু আর ওই মহিলা। তার মহিলা আব্বুর হাত ধরে ফেলে, তার বাবার হাত ধরে ফেলে। তো তারা যে রুমে থাকে ওই রুমের কাছে নিয়ে যে তার মানে ইতিমধ্যে তার আম্মু রুম থেকে বেরিয়ে এসছে তার আব্বুকে এরকম অবস্থা দেখে। তো ওই মহিলা কথা বলতে পারে না, ইশারা করছে। তো তাদের রুমের কাছে একটা পেয়ারা গাছ ছিল, তিনি ওই পেয়ারা গাছে ওইখানে বসে এবং তাদের 2 ভাই এবং আম্মু আব্বুকে বসতে বলে। তো হঠাৎ করে ওই জায়গায় হঠাৎ করে এরকম আননোন পাবলিক তাদেরকে বসতে বলে, এবং বসো তোমরা সবাই, ডাকির থেকে ডেকে নিয়ে আসে পেয়ারা গাছের নিচে, তোমরা বসো, এবং সবাই বসে আর কি। তাদের 2 ভাই আম্মু আব্বুকে বসতে বলে, এবং ওখানে ইট দিয়ে তারা বসে। তাদেরকে বলে যার যেটা পছন্দ সেই ঘরে যেন আঙ্গুল দেয়, মানে তারা একটা ঘর আঁকে, ইট দিয়ে 4টা ঘর আঁকে বলে যে তারা যেন আঙ্গুল দেয় সেই জায়গায়। তারপর তার কথা মতো যার যার পছন্দ মতো তারা ঘরে আঙ্গুল দেয়। মানে এরকম পাগল হঠাৎ করে কি বলছে, মাঝে মধ্যে এরকম পাগল আসলে উল্টাপাল্টা কথা বলে অনেকে খুব ইন্টারেস্ট শো করে তাদের ভবিষ্যৎ এবং তাদের ফিউচার, অতীতের কথা জানার জন্য। এরকম তাকে দেখে এরকম মনে হচ্ছিল। তো তারা 2 ভাই, এবং এরপর উনি তাদের 2 ভাই এবং তার আম্মুকে ঘরে যেতে বলে, তার আব্বুকে থাকতে বলে ওই জায়গায়। তারপর তিনি আব্বুকে বলে ওনার মেয়ের বিয়ে, তাই সাজো যাচ্ছে, কিন্তু বোবা ইশারায় বলছে যে তার মেয়ের বিয়ে। আগে যেমন গ্রামে মেয়েরা বিয়ে হলে যেরকম মুখে ফোটা ফোটা দাগ দিত সেরকম বুঝিয়ে দিচ্ছে, এবং বলছে নতুন বিয়ে হবে এরকম কিছু একটা। এবং তিনি আব্বুকে বলছে ইশারায়। পরে ওনার আব্বু ওনাকে পকেট থেকে টাকা বের করে দেয়, কিন্তু ওই টাকা তিনি নেন না, তিনি আরো টাকা চান। এক পর্যায়ে তার আব্বুর পকেটে আর কোনো টাকা ছিল না, এবং সব টাকা ওনাকে দিয়ে দেয়, কিন্তু উনি টাকা নেন, উনি নেন না, আরো টাকা চাই। এরকম সময় এরকম ইশারা করছে। তার আব্বু ওই দিন হঠাৎ বেতন পেয়েছে, তো ওই টাকা তাদের ঘরে ছিল। ওই টাকার যতটুকু ছিল সেটা তার বাবা তাকে, ওই মহিলাকে হিপনোটাইজড অবস্থায় তার বাবাকে ওখানে সব টাকা দিয়ে দেয়, ওই মহিলার নেয়। এবং যাওয়ার সময় তার আব্বুকে বলে তার ছোট ভাইয়ের সমস্যা আছে, ওকে যেন সাবধানে রাখা হয়, এবং ওই মহিলা চলে যায়। যাওয়ার সময় তার 2 ভাই এবং আব্বুর ওনারা 2 ভাই এবং তার আব্বু ওনার পেছনে পেছনে যায়। উনি আসার সময় যেভাবে রাস্তা গরু ছাগলকে সালাম করে আসছিল ইশারা দিয়ে, সেভাবে সালাম করতে করতে ওইভাবে চলে যাচ্ছেন। উনি হয়তো আমাদের গেট থেকে বেরোয় তখন 200 ফুটের বেশি গেছে, তা আমরা দেখছি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ দেখে উনি বাগানের দিকে চলে যায়। আমরা তখন দেখার চেষ্টা করি সে জায়গায় আর কেউ আছে কিনা, ওনাকে আমরা দেখতে পাই না, এরকম ভাবে উনি বলেন। কিন্তু যে রাস্তাটা সোজা যতদূর চোখ যায়, ওখানে বাগানের কাছে যাওয়া মাত্রই ওনাকে আর দেখা না গেলে পরে ওখান থেকে ওনারা সাইকেল নিয়ে সোজা রাস্তা এবং রাস্তায় যায়, এবং বাগানের আশপাশে সব জায়গায় ঘুরে দেখে ওই মহিলাকে আর কোথাও খুঁজে পায় না। তো ওনারা 2 ভাই এবং ওই বাগানের কাছে যায় এবং খুঁজে দেখতে পায় না, এবং অনেক চেষ্টা করে খোঁজা।
বাগানে ওই সময় অনেক ছোট ছোট বাচ্চারা খেলতো, এবং ওখানে দুই একজনের কাছে ওরা যে জিজ্ঞাসা করে তোমরা কি এরকম কোনো মহিলাকে দেখেছো কিনা, তো ওরা বলে আমরা কাউকে তো দেখিনি এরকম। তো পরে স্কুলের আশেপাশে, ওই বাগানের আশেপাশে আরো খোঁজাখুঁজি করা হয়, ওনাকে পাওয়া যায় না। তো এটা একটা ছোট্ট ঘটনা, তার বাসার সামনে একজন মহিলা আসে এবং সেটা উনি একদম হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায় আমাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে। সেটা কেন হয়েছিল সেটার বিষয়ে তিনি আমাদেরকে জানাননি। যাই হোক, আমরা তার কাছ থেকে ফরওয়ার্ডিং কোনো ধরনের কথা জানলে অবশ্যই আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। চলে যাচ্ছি সরাসরি সামির ভাইয়ের কাছেই। আজকে আমি যে ঘটনা শেয়ার করব সেটা আমার দুঃসম্পর্কের মামার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি ঘটে 1967 সালের শেষের দিকে। ঘটনাটি পুরান ঢাকার কোনো একটা এলাকার, এবং সেই এলাকাটার নাম আমি উল্লেখ করছি না। এটা ঘটে আমার মামার চাচাতো ভাইয়ের সাথে। তিনিও আমার একজন দুঃসম্পর্কের মামা। তার ছদ্মনাম দিচ্ছি রহমান। আগে পুরান ঢাকা অনেক নিরিবিলি ছিল। যে বাসা নিয়ে ঘটনা, তার দুই দিকে মোটামুটি খালি জায়গা ছিল। তখন রহমান মামা এবং ওনার ফ্যামিলি যে বাসায় থাকতো, সেই বাসাটা মাত্র হবে 2-3 মাস তিনি উঠেছেন। প্রথম 2-3 মাসে তাদের কোনো সমস্যা হয়নি। তো রহমান মামার মা কিছুটা হলে বুঝতে পেরেছিল যে ওনাদের বাসার সমস্যা আছে। তো মামার পরিবারে 4 ভাই, বাবা মা আর দাদা দাদি ছিল। তাদের ছাদে 5টা রুম ছিল। 5টার ভিতর 2টা রুমে 4 ভাই মিলে থাকতো এবং বাকি রুমগুলা বন্ধ থাকতো, এবং নিচতলায় ওনার বাবা মা এবং দাদা দাদি থাকতো। রহমান মামার ভাইদের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। যেদিন প্রথম ঘটনা ঘটে সেদিন রাতে কুপি বাতি জ্বালিয়ে তিনি পড়ছিল। হঠাৎ দেখে কুপি বাতি হাওয়াতে ভাসছে এবং একবার উঠছে একবার নামছে। বিশেষ করে যে আলোটা সেটা একবার উঠছিল এবং নামছিল। তিনি ভাবে যেটা চোখের ভুল, কিন্তু কয়েকবার যখন ঘটে, পরপর নাকি 3বার ঘটে। ঘটার পর তিনি বুঝতে পারে যে খারাপ কিছু হয়তো বা ঘরের ভিতরে আছে বা ঢুকেছে। শেষবারে যখন এরকম তিনি দেখে, তখন তিনি একটা জোরে চিৎকার দেয় এবং তার মা দৌড়ে আসে। তখন তিনি তার মাকে সব কথা খুলে বলে এবং তার ভাইদেরকে সব কথা খুলে বলে। তার মা ঠিকই বুঝে যায় যে আসলে সমস্যাটা এই রুমেই ঘটছে বা এই রুমের আশেপাশে কিছু একটা আছে, কিন্তু তিনি তখন তার সেই রহমান এবং তার ভাইদের কাউকে কিছু বুঝতে দেয়নি। তার কয়েকদিন পর একদিন রাতে রহমান মামা তিনি বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় এবং তখন রাত আনুমানিক প্রায় 1টা বাজবে। তো উনি রুম থেকে বের হওয়ার পর ডান দিকে যে রুমটা ওনার তালা মারা থাকতো, যে রুমগুলো সাথে বন্ধ ছিল, তিনি সেখানে দেখছে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে চুল ছাড়া অবস্থা, এবং তার পোশাক দেখে মনে হচ্ছে উজ্জ্বল কোনো পোশাক সে পরেছিল। তো তিনি তখন মেয়েটার কাছে যায় এবং জিজ্ঞেস করে যে এত রাত এখানে কি চায়। মেয়েটাকে অনেকবার জিজ্ঞেস করা হয়, কিন্তু মেয়েটা কোনো উত্তর দেয় না এবং ওনার দিকে তাকায়ও না, নিচের দিকে তাকিয়েছিল। তারপর কিছুক্ষণ পর সেই মেয়েটা সিঁড়ি দিয়ে যখন একতলায় নেমে যাবে, তখন রহমান মামা তিনি দেখছেন যে মেয়েটার পায়ের নিচের অংশ দেখা যাচ্ছিল এবং বেশি বেশি সে নিচে নেমে যাচ্ছে। মামা বাক রুদ্ধ হয়ে যায় এবং তিনি পুরো চুপ হয়ে বসে যায়। তারপর ওনার ভাইরা আসে। আসার পর দেখছে উনি যখন রুমে নেই, তখন বাইরে আসে এবং গিয়ে দেখছে ওনার রহমান মামা এরকম বসে আছে এবং কোনো কথা বলছেন এবং চোখটা ওনার জল জল করছিল। তারপর বাসায় তো সবার খবর হয়ে যায় যে মামার এই অবস্থা। পরদিন দুপুরে গিয়ে মামার হুঁশ আসে। তিনি তারপর নিজের সেন্স ওনার আসে এবং ঠিকভাবে কথা বলা শুরু করে এবং তিনি পুরোটা ঘটনা পরে আসলে কি কি ঘটেছিল এবং হুজুর আনা হয় এবং হুজুরকেও সব ঘটনা খুলে বলা হয়। তখন হুজুর পুরা বাড়িটা ঘুরে দেখে এবং দেখার পর বলে যে এখানে হয়তো খারাপ জিন আশেপাশে থাকতে পারে, জায়গাটা খুব নিরিবিলি। আপনারা এক কাজ করেন, সচরাচর এরকম মাঝরাতে কেউ বের হবে না আগামী কয়েকদিন। এবং হুজুর তখন সূরা পড়ে ঘরটা বন্ধ করে দেয়। এটাই ছিল একটা ছোট ঘটনা। এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে, যিনি পাঠিয়েছেন তিনি তার নাম শেয়ার করতে চাচ্ছেন না। তার জীবনের একটা ঘটনা, কষ্টের অভিজ্ঞতা। তার নাম ফারিয়া এবং তিনি এটি ছদ্মনাম হিসেবে ব্যবহার করেছেন। তার বিয়ে 3-4 বছর পর পার হয়ে যাওয়ার পরও তার কোনো বেবি হচ্ছিল না। এদিকে শ্বশুর বাড়ি থেকে টুকটাক কথা ভেসে আসতো এটা নিয়ে। আসলে এটা আমরা জানি যে এই সেক্টরে আমাদের মা বোনদের অনেক কথা শুনতে হয়। তো এদিকে তিনি প্রায় রাতেই ভয়ঙ্কর স্বপ্ন দেখতো যে শাশুড়ির সাথে ওনার একটা রিলেটিভ যিনি হুজুর, তার কাছে তিনি যান এবং এই স্বপ্ন দেখার পর উনি বলে যে তার একটা নজরগত সমস্যা আছে এবং আসলে তিনি স্বপ্নগুলোর সাথে মাঝখান দিয়ে ইউজ টু হয়ে গিয়েছিল, কোনো সমস্যা হতো না, স্বপ্ন দেখতে লাগলো। এখন ভয় লাগলো, কারো কাছে শেয়ার করার ইচ্ছা হতো না পরবর্তী সময়। এটা বিয়ের প্রথম দিকের ঘটনা। সে
অনেক সময় ওই সময় অনেক গরম ছিল আর গেস্ট ছিল বাড়িতে, তাই তিনি তার হাজবেন্ড ঠিক করলেন যে তার চাচা শ্বশুরের একটা ঘর ছিল যেটা প্রায় বন্ধ থাকতো, কারো লাগলে সেটা ইউজ করতো, সেদিন সেখানে ঘুমাবে। তো হঠাৎ ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখেন জানালা ধরে দুইটা লাল চোখ কেউ তাকে বলছে তোর বাচ্চা হতে দিব না। তো তিনি খুব ভয় পেয়ে যায়। জানালাটা খোলাই ছিল এবং এটা নিয়ে তিনি আর কাউকে কিছু বলে না এবং নিজের ভেতরে তিনি একটা অস্বস্তি ফিল করতে থাকে। এমন করে বেশ কয়েক বছর পর যখন তার গর্ভে প্রথম সন্তান আসে, তখন থেকেই তার পেটে ব্যথা ছিল আর তিনি প্রায় সময় স্বপ্ন দেখতো কোনো না কোনো কিছু। হাজবেন্ডের চাকরির সুবাদে তার হাজবেন্ড, তিনি থাকতেন একা এবং তার সাথে ছোট ননদ ছিল। তো তখন বাসায় জানলে তাদের একজন পরিচিত আলেমের সাথে ফোনে কথা তাকে বলিয়ে দেওয়া হয় এবং ফোনেই আলেম অনেক কিছু অনেক আমল করতে বলেন। তেমন চলতে থাকে এবং তিনি অসুস্থ হয়, তাকে খুব সাবধানে চলাফেরা করতে বলে এবং প্রাইভেট কার করেই চলাফেরা এবং খুবই স্লোলি চলাফেরা করতেন এবং তিনি আল্লাহর রহমতে সেফলি তাকে বাসা নিয়ে আসা হয়। পরে কিছুটা অসুস্থ হয়ে যাওয়ার পরে এবং পরে তিনি সুস্থ হন। এর মধ্যে তিনি আবারও খারাপ স্বপ্ন দেখা শুরু করেন এবং আল্লাহর উপর ভরসা রেখেই তিনি চুপ থাকেন। এর মধ্যে তিনি মাঝখানে একটা স্বপ্ন দেখেন যে একটা মেয়ে আসে তার কাছে এবং যেরকম ভাবে টিভির মধ্যে আমরা দেখি সাপ যেরকম ভাবে আসে মানুষের কাছে, ঠিক সেরকম ভাবেই সিনেমায় যেরকম ভাবে আসে, ঠিক এরকম ভাবে স্বপ্নে এরকম একটা সাপ তার সামনে আসে এবং পুরো জায়গাটা ছিল এরকমই অনেকটা, তারপরে ওই জায়গাটা একদম খালি ছিল, জায়গাটা একদম কোনো মানুষ ছিল না, একদম কোনো মানুষ ছিল না ওই জায়গাটাতে। এবং ওই সাপটা এসে তাকে বলছে যে এই বাচ্চারা তো মারা যাবে, বাচ্চারা তো বাঁচবে না 6 মাসের মধ্যেই। তো তিনি উঠে সাথে সাথে নামাজ পড়েন এবং দুঃস্বপ্নের জন্য আল্লাহর কাছে মাপ চাই, যেমন এই স্বপ্নটা দেখেছে যেন তার কোনো বিপদ না নিয়ে আসে। এর মধ্যে কয়েকদিন চলে যায়। হঠাৎ নাকি তার পেইন হয় এবং ডাক্তারের কাছে যায় এবং আল্ট্রাসাউন্ড করে দেখে সব ভালো। উনি আল্ট্রাসাউন্ড করতে গিয়েছিলেন তার ফুপির সাথে, পথেই তার বাবার সাথে দেখা হয় এবং পরে তিনি বাবার সাথে চলে যায়। এরপর পরের দিন ফজরের নামাজের জন্য সে উঠেছে, তখন থেকে ব্লিডিং হাসপাতালে ভর্তি হয়ে ডাক্তার বলল বাচ্চাটা আর বাঁচবে না, বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে ব্লিডিং এর কারণে এবং 2 দিন পর বাচ্চাটা ডেলিভারি হয়ে মারা যায়। মানে এই প্রিমেচার বাচ্চা একদম ছোট অবস্থায় মারা যায় আর কি, ডেলিভারি হওয়ার পর বাচ্চাটা মারা যায়। এবং তার স্বপ্নের কথা মনে পড়তে থাকে 6 মাস এবং এই তিনি মানে স্বপ্নে তার বাবা মা এবং এর মধ্যে সে খুব কষ্টে ছিল এবং তার বাবা মা তাকে ভুলায় রাখতো আর কি বিভিন্ন সময়। তো আগ্রহ করে তাকে জিজ্ঞেস করলো বাচ্চা কেমন ছিল, মানে যিনি বারবার জিজ্ঞেস করতো সবাইকে যে আমার বাচ্চাটা কেমন ছিল, বাচ্চার সব ঠিক ছিল, শুধু তাকায়নি, বাচ্চাটার শরীর ছিল নীল, এরকম সবাই বলেছিল আর কি, সবাই দেখেছিল বাচ্চাটা জন্মের পর যে মারা গেছিল বাচ্চাটা। তো এটা শুনে তার কেমন জানি মনে হচ্ছিল, মানে 6 মাস এরকম হলো আর কি। তারপর বেশ কিছুদিন যাওয়ার পর তিনি তার আব্বুকে বলে স্বপ্ন দেখার কথা। আব্বু তাকে বলে যে হাসপাতাল থেকে বাসায় আসছিল, তিনি বাতাস একটা পাস করে যায় তাদের, মানে ওই দিন যেদিন তার বাবার সাথে তিনি বাসায় আসছিল ফুপুর সাথে আল্ট্রাসাউন্ড করার পর, সেদিন পর্যন্ত বাচ্চা ঠিক ছিল, পরে নাকি বাতাস তাদেরকে পাস হয়ে যায়, সেদিন সেখানে কিন্তু কোনো বাতাস ছিল না। তো মাগরিবের আজানও তখন নাকি সেদিন পড়ে গেছিল। তো তার আব্বু তখন সূরা কালাম পরে তাকে ফু দেয় এবং বলে যে টেনশন না করতে। তো একটা পর্যায়ে তো সবাই তাকে বুঝায় যে আল্লাহর জিনিস, আল্লাহ ফেরত নিয়ে গেছে। এই বাচ্চাটা তার আসলে স্বপ্ন দেখেছিল যে বাচ্চাটা মারা যাবে, এরকম কিছু একটা তিনি স্বপ্নে হিন্ট পেয়েছিল। তো পরবর্তী সময় 9 বছর পর তার রিসেন্টলি একটা বেবি হয়েছে, এই জন্য তিনি এই ঘটনাটা শেয়ার করলেন যে প্রথম যে বাচ্চাটা তার হয়েছিল সেটা স্বপ্ন দেখার পর বাচ্চাটা নষ্ট হয়ে যায় এবং বাচ্চাটা প্রিমেচার ডেলিভারি পরে সাথে সাথে মারা যায়। তো এইটাতে একটা ঘটনা ছিল। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম অনিক। ওনার বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার একদম প্রপারেই। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি অবশ্য মাগুরার না, এটা ফরিদপুর জেলার শিবরামপুর নামক যে জায়গাটা রয়েছে, এই শিবরামপুর থেকে এক সাইডে চলে গেল পিঠাকুমড়ো বাজার। সেখান থেকে প্রায় 8 কিলোমিটার ভেতরে একটা গ্রাম রয়েছে, সেই গ্রামের নাম হচ্ছে চাঁদপুর। ওখানে একটি পরিবার রয়েছে, কর্মকার পরিবার। তো ওনারা অনেক আগে থেকেই বেশ অবস্থাশালী এবং প্রভাবশালী ব্যক্তি। এখন অবশ্য ওখানে ওনাদের পরিবার খুব একটা থাকে না, শহর এলাকায় বেশি থাকে। তো ওনাদের বাড়ির পাশেই একটি পুকুর রয়েছে। ওনারা এই পুকুরটা খনন করেছিলেন মাছ চাষ করার জন্য, বেশ গভীর করেই খনন করেছিলেন তারা। পুকুরের এক সাইডে রয়েছে মেহগনি বাগান,
মেহগনি বাগানের আর এক পাশে বেশ বড় এরিয়া জুড়ে রয়েছে বাঁশবাগান। সেই বাঁশবাগানটা এতটাই ঘন যে দিনের বেলাতেও পরিপূর্ণভাবে সূর্যের আলো সেখানে নাকি পৌঁছাতে পারে না। মেহগনি যে বাগানটা, মেহগনি বাগানের ঠিক পেছনেই রয়েছে পারিবারিক শ্মশান, অর্থাৎ ওই কর্মকার পরিবারের বেশ কয়েকজন ময়মুরব্বীর যখন মৃত্যু হয়েছে সেখানে তাদেরকে দাহ করা হয়েছে। এই শ্মশানের পেছন দিকে রয়েছে বিস্তীর্ণ জায়গা জুড়ে ধানি জমি, আর ওই ধানি জমির এক সাইডে রয়েছে একটি কবরস্থান। ওখানে যেহেতু ওনারা মাছ চাষ করেন, প্রতি বছর একবার কি দুইবার, অর্থাৎ যখন মাছ টান দেওয়ার সময় হয় তখন জেলেদেরকে বলে মাছ টান দিয়ে ফরিদপুরের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। বিভিন্ন বাজার রয়েছে যেখানে মাছ বেচা কেনা হয়, সেখানে নিয়ে যাওয়া হয়। তো 2008 কি 9 সালের দিকের ঘটনা, 2008 সালের শেষ দিকে অথবা 9 সালের শুরুর দিকের ঘটনা, তখন শীত চলছে এমনটাই জানিয়েছেন। তো তখন এই যে জেলেরা যারা মাছ ধরবেন, মাছ ধরার পর তারা তো নিয়ে যাবেন চাঁদপুর যেই গ্রামটা, এই গ্রামে সহজে কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে বলছি 2008-9 সালে, তখন কিন্তু পিকআপ যে ঢুকবে, ঢোকার পর মাছগুলো সেখানে লোড দেওয়া হবে বিভিন্ন পাত্রে নিয়ে, এটা কিন্তু ওই সময় পসিবল ছিল না। ওই সময়ে ওই এলাকাগুলো দিয়ে টেম্পো চলতো। আমরা দেখেছি যাত্রীবাহী যে টেম্পুগুলো আছে, এই টেম্পুগুলো কিন্তু গ্রামে গঞ্জের বিভিন্ন রাস্তাগুলোতে চলতো। যিনি টেম্পু চালক উনি সামনে বসতেন। আমরা যেভাবে সাইকেল চালাই, সাইকেল যেরকম হ্যান্ডেল থাকে ওরকম টেম্পুতে হ্যান্ডেল থাকতো। আর টেম্পু স্টার্ট দিতে হলে কিন্তু হাতের বাম সাইডে বা ডান পাশে লিভার থাকতো, লিভার দিয়ে একটা হ্যাচকা টান দিলে তখন গিয়ে স্টার্ট নিত। আমরা একটা সময় দেখেছি, এখন অবশ্য টেম্পু দেখা যায় না। তো ওই সময় এরকম একজন টেম্পু চালক ছিলেন। তো উনি তো যাত্রী টানতেন কি, উনি ওই শিবরামপুর বাজার থেকে উনি যাত্রী নিয়ে ফরিদপুর যেতেন, আবার ফরিদপুর থেকে যাত্রী নিয়ে শিবরামপুর হয়ে চাঁদপুরের দিকে যেতেন। তবে ওনার বাড়িটা একদম চাঁদপুরে ছিল, বিষয়টা এরকম না। ওই যে কর্মকার পরিবারের কথা বললাম, ওনাদের যে পুকুরটা, ওই পুকুর থেকে ওনার বাড়িটা প্রায় 5 কিলোমিটারের একটা দূরত্ব ছিল। যেহেতু ওখানে ওরকম বড় গাড়ি ঢুকবে না, ছোট গাড়িতে করে নিয়ে যেতে হবে। ওই যখন ভেতরে কোনো মালামাল ঢোকানো হয়, তো ভেতরের সিটগুলো, এই সিটগুলো ভাঁজ করে একটা পাশে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অন্যান্য মালগুলো লোড দেওয়া হয়। তো ওনাকে বলা হয়েছে যে তুমি ভোরবেলা চলে আসবা, তখন মাছ যেগুলো ধরা হবে এগুলো লোড দিয়ে ফরিদপুরে নিয়ে যেতে হবে। উনিও সম্মতি দেন। ওই সময় কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের এরকম ব্যবহার ছিল না, ওনার কাছে একটা বাটন ফোন ছিল, সেই ফোনের সামনে একটা ছোট্ট টর্চ লাইটও ছিল। উনি তো রাতের বেলা ঘুমিয়েছেন, চিন্তা ছিল যে একদম ভোরবেলা ফজর আজানের পরপরই উনি টেম্পোটা নিয়ে চলে যাবেন ওই পুকুরের কাছে। আর ওনারা আগে থেকে পরিচিত, ওখানে যারা জেলেরা আসবেন জেলেরাও তার পরিচিত, কারণ এর আগে উনি ওই জেলেদের সাথে বায়না করেছেন মাছ নিয়ে যাওয়ার জন্য, সেই অনুযায়ী কাজও করেছেন। তাই জেলেরা ওনার অপরিচিত নন, আর ওই যে পরিবার, ওই পরিবারের লোকজনও তার অপরিচিত নন, সবাই পরিচিত। উনি রাতের বেলা ঘুমিয়েছেন। ওনার ঘুম যখন ভেঙে যায় তখন মনে হলো বেশ অনেকক্ষণই উনি ঘুমিয়েছেন। মোবাইলে যে দেখবেন যে কয়টা বাজে, এটা উনি দেখার আসলে সুযোগ পান না। আর ওই সময় ওনার কাছে যে ফোনটা ছিল, এই ফোনে মাঝে মাঝে উনি কি করতেন, ওই যে ব্যাটারি খুলতেন সিম চেঞ্জ করার জন্য, এই জন্য টাইমটা ঠিক থাকতো না। বারবার টাইম অ্যাডজাস্ট করাটা একটা তার কাছে জটিলতা মনে হতো। এই জন্য উনি আসলে এই টাইমটা ঠিকঠাক মতো উনি মোবাইলে পেতেনও না, যার কারণে মোবাইলটা দেখেনও নাই যে সেখানে কয়টা বাজে। আর ঘড়িও ওইভাবে খেয়াল করেন নাই। উনি মনে করেছেন যে মনে হয় আজান দিয়ে দিয়েছে, বের হয়ে যায়। ওনার তো গাড়ি আগে থেকে রেডি করাই ছিল, রাতের বেলা ঘুমানোর আগে গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে উনি ঘুমিয়েছেন। উনি উঠে গিয়েছেন, পরিবারকে উনি বলে রেখেছিলেন যে উনি যাবেন, ওখানে কাজ আছে। তো পরিবারের সদস্যরা জানতো উনি যে রাতের বেলা উঠেছেন, পরিবারের সদস্যরা আসলে ওনাকে আর ডাকেন নাই। উনি উঠে টেম্পো স্টার্ট দিয়ে চলে গিয়েছেন ওই জায়গাতে, ঠিকঠাক মতো চলে গিয়েছেন, যেতে কোনো সমস্যা হয় নাই। প্রতিমধ্যে কোনো ভয়ের ঘটনাও ঘটে নাই তার সাথে, ঠিকঠাক মতো চলে গেছেন ওইখানে। তবে উনি যেই পথ দিয়ে গিয়েছেন, এই পথটার একটা বর্ণনা দেয়া জরুরি। সেটা হচ্ছে যে উনি যেই পথ দিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছেন, ওনাকে কিন্তু ওই যে শ্মশানের কথা বলেছিলাম, মেহগুনি বাগানের পেছন দিকে শ্মশান, ওই শ্মশানের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, ওনাকে ওই পথ দিয়েই আসতে হবে। এছাড়া ওনাকে আসলে অন্য পথ দিয়ে আসার ওনার আসলে কোনো সুযোগ নাই। ওনাকে ওই পথটাই দিয়ে আসতে হবে, কারণ ওনার বাড়ি যেই সাইডে, ওই সাইড দিয়ে ওই পথই একমাত্র রাস্তা। তো উনি ওই পথ দিয়ে আসছেন, শ্মশানটা পার হয়ে পুকুরের কাছাকাছি যখন আসছেন, এরপর
উনি ওই ওনার টেম্পুর স্টার্ট বন্ধ করে দেন। স্টার্ট বন্ধ করার সাথে সাথে টেম্পুর সামনে যে লাইটটা ছিল, ওই সামনের যে চাকা থাকে, ওই চাকার ঠিক উপরের দিকে একটা গোল লাইট থাকে। আপনারা যারা আগে টেম্পু দেখেছেন তারা বুঝতে পারবেন। লাইটটা বন্ধ হয়ে গেছে, তো চারদিকে অন্ধকার, হালকা চাঁদের আলো আছে, কিন্তু একদম যে জ্যোৎস্না বিষয়টা এরকম না। উনি যখন নেমেছেন তখন উনি শব্দ পাচ্ছেন, মাছ ধরার এক ধরনের শব্দ হয়। শব্দটা এরকম যে যখন বড় টানা জাল ফেলা হয়, টানা জাল ফেললে তখন আশেপাশে ওই জেলেরা কিছু বড় বড় হাঁড়ি রাখে, স্টিলের বা অ্যালুমিনিয়ামের কিছু বড় বড় হাঁড়ি রাখে বিভিন্ন জিনিস রাখার জন্য, বা মাছ ধরে কিছু কিছু মাছ থাকে যে ওখানে সাথে সাথে ওইটার মধ্যে রাখে আর কি, আবার পানির উপরও ভাসিয়ে রাখে। তো এরকম পাতিলগুলো যখন নিয়ে জেলেরা পানির উপর দিয়ে ভাসিয়ে ভাসিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তখন জালের সাথে কিন্তু জাল কাটা থাকে, এগুলো কিন্তু শক্ত শক্ত, এগুলো আবার পাতিলের সাথে লাগলে এক ধরনের টং টং করে শব্দ হয়। উনি কিন্তু এই শব্দ পাচ্ছেন, কিন্তু পুকুরে কেউ আছে কিনা এটা উনি দেখতে পাচ্ছেন না। তো উনি ওই জেলেদের যাদেরকে চিনতেন আর কি, তাদের নাম ধরে রাখছেন, কিন্তু কারো সারা শব্দ নাই, কিন্তু মাছ ধরার শব্দ কিন্তু হচ্ছে। উনি তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কেউ সারা শব্দ করে না কেন, ঘটনাটা কি? তখন উনি কি করেছেন, ওনার কাছে থাকা মোবাইল ফোনটা উনি বের করে ওই যে সামনে যে টর্চ লাইটটা ছিল, ওই টর্চ লাইটটা কিন্তু বেশি আলো হতো না, অল্প আলো হতো, ওই টর্চ লাইটটা পুকুরের দিকে ধরেছেন। যতটুকু উনি দেখতে পেলেন যে পুকুরে কেউ নাই, পুকুরের পানিও নড়াচড়া করছে না, একদম স্বাভাবিক অবস্থা। এটা দেখার পর উনি বেশ ভয় পেলেন, কারণ তখনও শব্দ হচ্ছিল, টুংটাং শব্দ হচ্ছিল, মনে হচ্ছে এখানে বেশ 10-12 জন লোক আছে, তারা মাছ ধরছে, নিজেরা নিজেদের মতো করে কথাবার্তা বলছে, তবে কি কথা বলছে এটা বোঝা যাচ্ছে না, অথচ ওখানে কেউই নেই। এর মধ্যে ওনার চোখ যায় পাশে থাকা শ্মশানের দিকে। উনি দেখতে পান ওই দিক থেকে ভয়ঙ্কর একটা ঘূর্ণিবায়ু সৃষ্টি হয়ে তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। ঘূর্ণিবায়ুটা অনেকটা ফানেলের মতো, ঘূর্ণিঝড় যেরকম হয় আর কি। আর এই জিনিসটা কিন্তু অন্ধকারে দেখার কথা না, কিন্তু এটা উনি দেখতে পাচ্ছিলেন, একটা সাদা ঘূর্ণিবায়ু আস্তে আস্তে তার দিকে অগ্রসর হচ্ছে। এটা দেখে তো উনি মারাত্মক ভয় পান। উনি দৌড়ে সাথে সাথে ওনার টেম্পুতে ওঠেন, উনি টেম্পুটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন। এই যে উনি লিভার ধরে টানছেন স্টার্ট দেওয়ার জন্য, টেম্পু আর স্টার্ট নেয় না। অনেকক্ষণ চেষ্টা করছেন, টেম্পু স্টার্ট নেয় না। এরপর উনি কিছু দোয়া দরুদ পড়তে থাকেন, এরপরে গিয়ে টেম্পু স্টার্ট নেয়। টেম্পু স্টার্ট নেওয়ার পর যখনই উনি টেম্পুটা একটু সামনের দিকে এগিয়েছেন, তখনই সামনের আলোতে দেখেন বিশাল আকৃতির একটা লম্বা বিড়াল। বিড়াল কিন্তু বেশি উঁচু না, কিন্তু লম্বা, মানে তার মাথা এবং শরীরের পেছনের অংশ, লেজ, এই জায়গার একটা মধ্যবর্তী ব্যবধানটা অনেক। এত লম্বা বিড়াল কিন্তু হয় না। এই লম্বা বিড়ালটা রাস্তা পার হচ্ছে, মনে হচ্ছে যে তার 2 পা রাস্তার এই পাশে আর পেছনের 2 পা রাস্তার একদম পেছন দিকে, মানে এতটা লম্বা। এই জিনিসটা খুব ধীর গতিতে রাস্তা পার হচ্ছে। উনি তো ওনার টেম্পোর স্টার্ট তো ছিলই, বন্ধ করেন নাই, কিন্তু গতিটা অনেক কমিয়ে দিয়েছেন। এই জিনিসটা কোনোভাবেই যেন এই টেম্পুর সাথে আঘাত না পায়, ধাক্কা না লাগে, এটা উনি মেনটেন করার চেষ্টা করেছেন। উনি বুঝতে পেরেছেন বিষয়টা স্বাভাবিক না। উনি দেখলেন যে আস্তে আস্তে বিড়ালটা রাস্তা পার হয়ে গেল। এরপর উনি যখনই টেম্পুর গতি বাড়াবেন, তখনই দেখেন আর একটা ভয়ঙ্কর দৃশ্য। ওনার সামনে 2টা কুকুর এসে হাজির হয়েছে। কুকুর দুটো কালো, ওদের চোখগুলো যে লাইটের আলোয় জ্বলে উঠলো বিষয়টা এরকমও না, মনে হচ্ছে যে ওদের চোখ অন্যরকম ভাবেই জ্বলছে। লাইটের আলোতে জ্বললে এক ধরনের জল ভাবে, ওরকমও মনে হয় নাই, অন্যরকম ভাবে জ্বলছে। এটা যে কিরকম উনি ঠিক বুঝতে পারছে না, তবে মনে হচ্ছে এটা এমনিতেই জ্বলে, এমন চোখ। আর ওই কুকুরগুলো খুব রাগান্বিত ভাবে দাঁতগুলো বের করে তার দিকে তাকিয়ে গড় 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 শব্দ করা শুরু করলো। উনি ওনার টেম্পুর আলোতে একটা বিষয় স্পষ্টভাবে দেখলেন, এই কুকুরের দাঁতগুলো মনে হচ্ছে সবগুলো রূপার তৈরি। রূপার তৈরি দাঁতগুলো কিন্তু বোঝা যায়, লাইটের আলোতে একদম চিকচিক করছে সেই দাঁতগুলা, এবং অনেক বড় বড় সুচালো দাঁত। এই কুকুরগুলো রাস্তার মাঝখানে আসার পর একটা সময় সাইডে সরে গেল। উনি তখন টেম্পুটা স্টার্ট তো দেয়াই ছিল, গতি আরো বাড়ালেন। যখন ওই কুকুরগুলো ক্রস করে যাচ্ছেন, অর্থাৎ ক্রস করার সময় একদম তার বরাবর তো চলে আসে,
ওই সময় তার কাছে মনে হয়েছিল এখনই বুঝি কুকুরগুলো তার উপর ঝাঁপিয়ে পড়বে, কিন্তু না, এটা হয়নি। উনি দ্রুত টেম্পো নিয়ে আবার ওনার বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর যখন ঘড়ি দেখেছেন, তখন ঘড়িতে দেখেন রাত 3:15 বা 3:30 মতো বাজে। উনি তো অবাক হয়ে গেছেন, আরে এত রাতের বেলা আমি বের হয়েছি। আসলে গ্রামের লোকজন তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, উনিও তাড়াতাড়ি শুয়ে পড়েছিলেন। এই জন্যই ওনার কাছে মনে হয়েছে হয়তোবা আমি এই সময় উঠে গেছি। অল্প ঘুম তো হয় নাই, মোটামুটি বেশ অনেকক্ষণই ঘুমিয়েছিলেন। উনি বাসায় গিয়ে আর কাউকে ডাকেনও নাই, কিছুই করেন নাই। উনি বাসায় গিয়েই হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছেন। ভোরবেলা ওনার ফোনে ফোন আসে, কর্মকার বাড়ি থেকে একজন ফোন দিয়েছেন, এই তুমি এখনো আসলে না, তোমার না আসার কথা। ফোন পেয়ে ধর্মর করে উঠে বসছেন, বলছেন যে হ্যাঁ আমি আসতেছি। উনি আবার তখন বাসায় থাকা দেয়াল ঘড়িতে দেখছেন কয়টা বাজে, দেখছেন যে না এখন আসলে সকাল হয়ে যাবে ভাবে এমন সময়টাই ঠিকই আছে। উনি তখন বের হয়েছেন। এবার যেতে আর কোনো সমস্যা হয় নাই। তো যাওয়ার পর তারা তো একটু রাগারাগি করছেন, কি বর্তমানে আরও আগে আসার কথা ছিল, ফোন দেওয়া লাগলো কেন, কখনো তো এরকম হয় না। তো উনি তখন আর কিছু বলেন নাই। উনি বললেন যে হ্যাঁ একটু ঘুমাই গেছিলাম, তো আসলে দেরি হয়ে গেছে। তো এরপর মাছ তো ধরা হয়ে গেছে, ওনারা অপেক্ষা করছেন তার আসার জন্য, কারণ অন্য কোনো লোককে তো বলেনও নাই। আর ওই ভোরবেলা কাকে বলবেন, কে আসবেন, এটা তো পসিবল না, এই জন্য তাকেই আসতে হবে। তো উনি যখন আসলেন, সব মাছগুলো লোড দেওয়া হলো, ফরিদপুরে নিয়ে যাওয়া হলো। এরপরে গিয়ে উনি ওই জেলেদের সাথে কথা বলেছিলেন যে আপনারা কি আসছিলেন কিনা ওই রাতের বেলা। বলে না আমরা কেন আসবো অত রাতের বেলা, আমরা তো আসছি পরে। তো উনি পরবর্তীতে জেলেদের কাছে এই ঘটনাটা খুলে বলেন, ওই কর্মকার বাড়ির লোকদের সাথে এই বিষয়ে আলোচনা করেন। তো এরপরে লোকজন এই বিষয়টা জানতে পারে। তবে এটা হওয়ার পর ওনার যে বড় ধরনের কোনো অসুবিধা হয়েছিল এরকম না, উনি মোটামুটি আল্লাহর রহমতে স্বাভাবিকই ছিলেন। তো এটাই ছিল ঘটনা। আমি চলে যাব রতনের ঘটনায়। রতনদের বাড়ি যদিও ঢাকায়, রতন এখন ঢাকায় থাকে। রতনের নানা বাড়ি হচ্ছে সিলেটে। তো আজ থেকে 15 বছর আগে রতন যখন এসএসসি পরীক্ষা দিয়েছিল, এসএসসি পরীক্ষার পর তার একটা ফ্রি টাইম থাকে, সেই সময় সে তার পরিবারের সাথে গিয়েছিল সিলেটে, এবং সিলেটের বিভাগের কোনো একটা অঞ্চলে একটা গ্রামে তার নানা বাড়ি, সেখানে সে গিয়েছিল এবং স্পেসিফিক লোকেশন সে শেয়ার করবে না। তো যেখানটাতে তার নানা বাড়ি ছিল সেই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। সে বলেছে অনেক টিলায় ছাওয়া, অনেক গাছগাছালি আছে এবং অনেক সুন্দর সুন্দর মানে বড় বড় গাছ, এবং বিভিন্ন জায়গায় চা বাগান আছে এবং খুব সুন্দর একটা জায়গা। তো যাই হোক, সেখানে গিয়ে রতন তো আসলে খুব অভিভূত হয়েছিল, কারণ সে একেবারে ছোট থাকতে গিয়েছিল নানা বাড়ি, তারপরে অনেক লম্বা সময় তারা যাওয়া হয়নি। যাই হোক, সে যখন ওখানে গেল, যাওয়ার পর তো মানে অন্যরকম লাগছে, সবাই তাকে খুব আদর করছে এবং সেও খুব মানে ফ্রিলি ছোটাছুটি করছে। তার কাজিনদের সাথে এদিক ওদিক যাচ্ছে, দেখছে বিভিন্ন জায়গা, বেশ আনন্দ পাচ্ছে। এবং তার কাজিনদের সে জিজ্ঞেস করতেছে এখানে আর কোন কোন জায়গা আছে। তো কাজিনরা তাকে নিয়ে যাচ্ছে, মানে সাথে করে নিয়ে যাচ্ছে। সাইকেল ছিল কাজিনদের, সাইকেলে বসিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে। ওই সামনে দেখা যাচ্ছে চা বাগান এবং টিলা, এগুলোর মাঝখান দিয়ে অনেক জায়গায়। এবং কাজিনদেরকে বাসার মানুষরা বকাবকি করতেছিল যে দূরে কোথাও নিস না, ওরে দূরে কোথাও নিস না, নতুন আসছে, এত বুঝে না, পরে পরে আস্তে ধীরে যাবে কয়েকদিন। কিন্তু রতন একদম অধৈর্য হয়ে গেছিল, রতন একদম দেখতেই চায়, তার খুব ইচ্ছা। যাই হোক, তারপরও কাজিনরা খুব একটা নিচ্ছিল না তারে। তো যাক, বেশ ভালোই সময় কাটতেছিল। তো সবার সাথে ওর ভালোই সখ্যতা জমে অন্যান্য কাজিনদের সাথে, এবং সবার শখ জিজ্ঞেস করে কার কি শখ ইত্যাদি ইত্যাদি। এই বিভিন্ন গল্প গুজবের মাঝখানে চলে আসে এই ভৌতিক আলাপ, ভুতুড়ে পরিবেশ আর সবকিছু। কারণ দেখা যাচ্ছে যে ওই তার নানা বাড়ি যেই জায়গাটা যেখানে ছিল, সেখানে ইলেকট্রিসিটি থাকতো না বেশিরভাগ সময়, খুব আসতো যেত, খুব কঠিন অবস্থা ছিল। তো তার নানারা ওইখানে সোলার প্যানেল লাগিয়ে ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছিল, বাসার মধ্যে কয়েকটা লাইট টাইট জ্বলতো ইত্যাদি ইত্যাদি করতো। আর যখন কারেন্ট থাকতো না, তখন ওই সময়টাও তারা মোটামুটি কিছু এখানে সাপ্লাইয়ের কাজ চলতো। তো সন্ধ্যার পরে বেশ অন্ধকার হয়ে যেত। বাসার আশেপাশে লাইটিং করার মতো ব্যবস্থা তেমন নাই। বাসাটা একটা বাংলো বাড়ির মতো, একটা টিলার উপরে ছিল, একতলা বাংলো বাড়ি, এবং সেটার চারিপাশ দিয়ে দরজা জানালা দিয়ে ঘেরা। বাসাটা খুব সুন্দর। সে বলেছে যে মাঝখানে হচ্ছে ঢুকতেই তাদের যেই বারান্দার পরে লিভিং রুম, ড্রয়িং রুম যেখানে বসার, তারপরে সোজা গিয়ে ডাইনিং স্পেস, তারপর এক একটা রুম এক দিকে চলে গেছে। আর বাসার চারিপাশে জানালা আছে, প্রত্যেকটা রুমের সাথে জানালা আছে, এবং
তারপরে বেশ খানিকটা লনের পরে অনেকগুলো গাছগাছালি, তারপরে বাউন্ডারি দিয়ে ঘেরা বাসা। তো সন্ধ্যার পরে দেখা যেত আলো খুব একটা জ্বালানো হতো না, যেহেতু বিদ্যুৎ না থাকলে সোলারে চলতো, একটা দুইটা বাতি জ্বলতো। তো এই কারণে ভৌতিক আলাপগুলো শুরু হয়েছিল তার কাজিনদের সাথে তার। কারণ রতনদের বাসা যেখানে ঢাকায়, সেখানেও তার বাসার সামনে কিন্তু বেশ অন্ধকার একটা জায়গা, একটা ছোট্ট গলি আছে, মানে রাস্তা, এবং তার পাশে বিশাল একটা মাঠ, এবং ওই জায়গাটাও রাতের বেলা বেশ নীরব থাকে। তো রতন সবসময় তার বাসার সামনে দেখে রাতের বেলা গভীর রাতে তার কাছে একটু উইয়ার্ড লাগতো। আর অনেকেই বলছিল যে ঢাকায় যে তাদের ওই এলাকাটায় নাকি উল্টাপাল্টা জিনিস দেখা যায় ওই রাস্তার মোড়টার ভেতরে। তো রতন আসলে এই ভৌতিক ব্যাপারে খুব আগ্রহ ফিল করতো, এবং এই কারণেই সে তার কাজিনদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের এখানে এরকম কি আছে এই সেই। তো কাজিনরা নিজেরা একটু মুখ চাওয়াচাই করে, তারপর বলে যে দেখো এখানেও আছে, মানুষ অনেক কিছু ভয় পায়, তো এইগুলা নিয়ে চিন্তা করার কিছু নাই, আর এগুলা আমরা যাইও না, আমাদেরকে যাইতেও নিষেধ করা আছে, আমরা ওখানে যাইতে পারি না, বাগানে যাইতেও নিষেধ আমাদের, কারণ ওই বাগানের মধ্যেও সমস্যা আছে, রাত্রেবেলা তো নাই, একেবারে সন্ধ্যার পরে একদম না। তবে তাদের মধ্যে তার এক কাজিন বলে, সে বলে যে আমাদের এখানে একটা কবরস্থান আছে অনেক পুরানো, এবং ওইখানে অনেকগুলা কবরের এই বাধাই করা, ওইটা সেমিট্রি ছিল পুরানো, সেটার ইগুলো বাধাই আছে, এবং ওই জায়গায় মানুষ অনেক রকমই বলে। এর মধ্যে দুই কাজিন আবার তর্ক করতে থাকে, একজন কি জানি বলতে গেছিল, একজন বলতে দেয় না, চুপ করা দেয়। তো বলে কি, ওইখানে একটা বিশাল বড় সাদা পেঁচা আছে, ওইটা ওইখানে ওই কবরস্থানে থাকে, আবার ওইটা এখানেও আসে, আমাদের বাড়ির আশপাশ দিয়ে এসব বসে, এইরকম সুন্দর, দেখলে তুমি হয়ে যাবা। তো ওই কাজিন আবার তারে চিমটেছে, তোরা কি বলতে বলছে এই সেহেনতান। তো রতন খুব আগ্রহ ফিল করে, সাদা পেঁচা সে দেখবে, সাদা পেঁচার প্রতি তার খুব আগ্রহ, সে সবসময় শুনছে সাদা পেঁচার কথা, এবং সে অনেকের কাছে শুনছে সাদা পেঁচার কথা, এবং মানে এরকম বড়, তাকে যেভাবে বলতেছে কাজিনরা, তো সে বলে আরে এটা তো দেখা দরকার। বলে হ্যাঁ আসলে দেখতে পারবা, যে বলতেছিল যদি আসে এখানে দেখতে পারবা, আর যদি চাও তোমারে ওই কবরস্থানে নিয়ে যেতে পারি, ওই যেই কাজিন কবরস্থানের কথা বলতেছিল। এই পাশের কাজিনটা তাকে বাধা দিতেছে, বলতেছে না না এসে। তো রতন তো খুব আগ্রহী, রতন খুব চালাকি করে সে ওদেরকে আর কিছু বলে না, সে নিজের মতো ঘোরাঘুরি করে। এক ফাঁকে সে যখন ওই যে কাজিনকে একা পায়, সে তার যে কাজিন তাকে ইসের কথা বলতেছিল, সেই কবরস্থানের কথা বলতেছিল, তার নাম ছিল তৌফিক। তো তৌফিককে যখন সে পায়, সে তখন আলাদাভাবে নিয়ে বলে যে তৌফিক কোথায় এটা, এখানে যে আমরা যেতে পারবো না সন্ধ্যার পরে এসে। তো বলে যে না আসলে বাসায় তো জানলে একদম মেরে ফেলবে বাসা জানলে, তোমাদের যখন নিয়ে গেছি অলরেডি তোমরা আসছো দেখে বাসায় এখন ওই জেনারেটর আনছে, যাতে আলো আরো বেশি জ্বালানো যায়, মানে যাতে বাসা অন্ধকার না থাকে, আর তারা একদম নিষেধ সন্ধ্যার পরে। রতন তৌফিকরে খুব পটায় আর কি, পটায় গল্প গুজব করে, তার কাছে মিউজিক্যাল সিডি টিডি ছিল, বলে যে তোমার এই সিডিগুলো দিয়ে যাবো এই সেহান্তান। তো মানে রতন আবার মিউজিক সম্বন্ধে খুব মানে আগ্রহ, এবং সে খুব মিউজিক লাইক করে। তো যাই হোক, ওর কাজিনের কাছে এত কালেকশন ছিল না, তো রতনের কাছ থেকে মানে এগুলো শুনে সে একটু আগ্রহ ফিল করে। রতন বলে তুমি আমার একটু দেখাবে ওই জায়গায়। বলে ঠিক আছে। তো বলে যে ঠিক আছে, তো আগে আমরা দেখতে হবে যে বাসার আশেপাশে ওই পেঁচা আসে নাকি, পেঁচা না আসলে আমরা যাইতে পারবো। তো রতন বলে ঠিক আছে। তো বলে রতন আবার বলে যে আর কাউরে বলো না, তুমি আর আমি দুইজন যাব, ওদেরকে বললে ওরা কিন্তু আবার মানুষে বলে দিবে। তো তৌফিক বলে ঠিক আছে, অসুবিধা নেই। যাই হোক, ওরা এমনি ঘোরাঘুরি করে, রতন এখানে দুই একদিন মজাই লাগে, নানা বাড়ির বিভিন্ন জিনিস দেখে, খাওয়া দাওয়া করে এসে, এবং সন্ধ্যার পর খুব মিস্টেরিয়াস লাগতো। বাসাটার বারান্দায় নাকি রাত্রে 9টার সময় গেলে মনে করতো যে কেমন যেন মনে ঝিম মেরে আসে বাসায়, কেননা ওই বাসা তাদের নানা বাড়ি যেটা ছিল সেটা হালকা টিলার উপর, খুব উঁচু টিলা না, একটা মোটামুটি হালকা টিলার উপরে ছিল, এবং সেই বাসার থেকে নামলে এন্ট্রেন্স যেটা, সেটাও অনেক দূর পর্যন্ত এসে বেরিত, এবং দুই পাশে মানে সেই রাস্তার দুই পাশে মনে হচ্ছে নিচু জমিন, আর তার সামনে গেলে রাস্তা, সেই রাস্তা দিয়ে সোজা গেলে চা বাগানগুলা, এবং ওই চা বাগানের ওইখানেই নাকি এক জায়গাতে সেই কবরস্থানটা আছে। তো সে তৌফিকের সাথে মোটামুটি সেট আপ করে নেয়। তো তৌফিক তাকে এরকম দু একদিন এই পার হওয়ার পরে একদিন বলে চলো আজকে আমরা যাই। এর মধ্যে কিন্তু সন্ধ্যার সময়, রাত্রেবেলা অনেক সময় রতন বসে আছে বারান্দায়, যে সেই সাদা পেঁচা দেখার জন্য পারে নাই, তৌফিকের সাথে নেই, তৌফিকের সাথেই তার সখ্যতা বেশি আর কি এখন। তো বলে যে তৌফিক দু একদিন পরে ওরা বলে যে আজকে চলো যাই। তো সন্ধ্যার পরে ওরা ঠিক আছে। তো দুজনে মিলে বের হয়ে বলে যে এক কাজ করি, আমার এখানে সাইকেল আছে,
সাইকেল নিয়ে যাই। তো ওইখানে তো যে আর চা বাগানে ওখানে সাইকেল চালানো যাবে না, এখান থেকে রেখে আমাদের আস্তে আস্তে ঢুকতে হবে। আবার ওখানে দেখলে কিন্তু খবর আছে, আবার ওই জায়গায় কিছু মানুষ চাকরি কাজ করে আর কি, ওখানে ওখানকার মানুষজন আছে কাজ করে, তারা কিন্তু ওই কর্মচারীরা পাইলেও খবর আছে, ওদেরকে সবাই ভয় পায়। ওরা রাত্রেবেলা মানে উল্টাপাল্টা জিনিস খেয়ে পড়ে থাকে এবং ওদের অনেক উল্টাপাল্টা জিনিস হয় ওখানে। তো ওইসব জায়গায় যাওয়া যাবে না, আমরা সাবধানে যাবো আস্তে করে। যেয়ে ওখানে তুমি যেতে চাইছো ওখানে যাইতে, ওই পুরোনো সিমেট্রিটা দেখার জন্য, ওইটা দেখবো আমরা। আর যদি ওইখানে সাদা পেঁচা দেখে ফেলাই তাহলে তো খুবই ভালো, ওখানে বসে। তো বলে ঠিক আছে। তো রাত্রে 8টার পরে যেতে হবে, কেননা 8টার আগে মোটামুটি বাসায় সবাই অ্যাক্টিভ থাকে। আমরা দুইজনে এখানে গল্প করতে করতে আস্তে করে বেরিয়ে যাব। তো ঠিক এরকম তাদের প্ল্যান মতো রাত 8টার পর হয়ে যায়। রতন তৌফিকের সাথে আস্তে ধীরে বাসার থেকে এদিক ওদিক টাকা যখন দেয় কেউ নাই, দুইজনে মিলে আস্তে করে বের হয়ে যায়। তো তাদের সাথে সাইকেল ছিল, সে সাইকেল BMX সাইকেল, তো ওইটা নিয়ে যায় আর কি। তো সাইকেল চালাচ্ছে তো তৌফিক, রতন বসে আছে পিছনে, ক্যারিয়ার ছিল, ক্যারিয়ারের মধ্যে বসে আছে পিছনে, ক্যারিয়ার করা শক্ত করে সেটার মধ্যে। তো মোটামুটি যাচ্ছে উঁচু নিচু রাস্তা, একটু টিলার এখান দিয়ে এরকম নেমে নেমে যাচ্ছে। তো চালায় যখন মেন রোডে উঠলো, উঠে আবার ওরা সাইকেল চালাইলো। তো চালাইতে চালাইতে যাচ্ছে, রাস্তার মধ্যে পরিবেশটা অন্যরকম। আর তখন সময়টা হচ্ছে সেপ্টেম্বর মাসের দিক ছিল, তো শীত আসে নাই, বাট শীত আসি করতেছে আর কি, এরকম একটা অবস্থা। ওই জায়গাটা বেশ ঠান্ডা হয়ে যায় ওই সময়। তো গা কাটা দিচ্ছে রতনদের, এবং সাথে করে তারা নিয়ে আসছে ফ্ল্যাশ লাইট নিয়ে আসছে রতন, যে যদি দেখতে হয় দিক ওদিক ফ্ল্যাশ লাইট মেরে যাবে। তো যাচ্ছে, তো যেতে যেতে এক সময় চলে আসছে যে এই রাস্তা দিয়ে ঢুকবে চা বাগানের ওইখানে। তো ওইখানে সাইকেল নিয়ে আসলো, এসে গেটের কাছে জাস্ট ওখানে একটা এন্ট্রেন্সের মতো আছে ছোট্ট, ওইটা আবার মানে এত সিকিউরড না, যেমন অন্যান্য জায়গা অনেক সিকিউর করে রাখা থাকে ওরকম না। তো ওইখান থেকে সাইকেলটা নিয়ে ঢুকে গেল ভিতরে, তার কাজিন তৌফিক ঢুকে গেল, ঢুকে তাকে ইশারা করলো, সেও ঢুকলো ফাঁক দিয়ে একটা এরকম পিলারের মতো জায়গা, ওদিক দিয়ে ঢুকে গেল। ঢোকার পরে বলে সাইকেলটার এখানে শোয়া রাখতে হবে, কারণ সাইকেল নিয়ে দিক দিয়ে গেলে শব্দ হবে, ক্যাট ক্যাট করে শব্দ, আর উঠতে পারবো না। তো এটা উঁচু নিচু জায়গা, এখানে আমাদের ফাঁক দিয়ে যাইতে হবে। তো রতন বলে ঠিক আছে। তো দুইজনে সাইকেলটাকে শোয়ায় রেখে একটা জায়গা হিসাব করে হাঁটা দিল। তো হাঁটতেছে, দেখতেছে যে পায়ে চলা পথ, চা বাগানের মধ্যে যে চিকন একটা রাস্তা, দুই পাশে ওই চা গাছগুলো আর কি এরকম উঁচা, এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এবং দেখতেছে যে আকাশে চাঁদ উঠছে, চাঁদের আলো পড়ছে চারিপাশে, এবং হালকা হালকা কুয়াশা ভেসে বেড়াইতেছে, লম্বা লম্বা গাছ আছে মাঝখানে, এবং এর মধ্যে দিয়ে যাচ্ছে। রতনের কাছে তো একদম অসাম লাগতেছিল, সেই ধরনের পরিবেশ আগে পাই নাই, সুন্দর ধান। তো তৌফিক আবার তারে ভয় দেখাইতেছে, শোনো রতন, এখানে কিন্তু সমস্যাও আছে। বলে কি? এখানে চা বাগানে কিন্তু অজগর সাপ থাকে, বড় বড়। তো অজগর সাপ থাকে, হ্যাঁ, কিন্তু মানুষ খেয়ে ফেলে। তো রতন তো একটু ভয় পাইছে। রতন বলে যায়, মিয়া আমি তো জীবনে শুনি নাই অজগর মানুষ খেয়ে ফেলে। খায়, আসলেই খায় অজগর, কিন্তু এরকম খেয়ে ফেলে। তো বলে কি, না না তুমি মুভি দেখে বলতেছো এইসব, এগুলো মিথ্যা কথা, অজগর খায় না। বলে কি, আছে এরকম, আমাদের এইসব জায়গায় অনেক ঘটনা প্রচলিত আছে। যাই হোক, এইসব গল্প বলতে বলতে একটু ভয়ও পাইতেছে মনে মনে। অজগর মানুষ খায় কি না খায় এটা পরের কথা, কিন্তু ক্ষুধার্ত অবস্থায় খেয়ে ফেলে এটা রতন ভালোই জানে। অনেক অনেক ক্ষুধার্ত অজগর আছে, এরকম খাইছে, এটার অনেক আছে। তো এই জন্য ভয়ও আছে তার ভিতরে। তো হেঁটে যাচ্ছে, তো যেতে 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 একটা জায়গায় দেখলো যে এই টিলাটা এবার নিচু হয়ে বেশ খানিকটা নিচু হয়ে গেছে। তারপর উঠে উপরে দেখতেছে, এই পাশ থেকে ওই পাশে রতনের চোখে পড়তেছে, কিন্তু এই পাশ থেকে মানে একটু নিচে খাদের মতো নেমে গেছে, নেমে যে ওই পাশে উঠতেছে, ওই পাশে চাঁদের আলোতে চকচক করতেছে, সব চকচক করতেছে। কারণ হচ্ছে ওইখানে সে দেখতেছে কতগুলো নাম ফলক আর কিছু মানে আধা ভাঙা টুমস্টোনের মতো। তো রতনের কাছে খুব ব্যাপারটা ক্লাসিক লাগছে, কারণ হচ্ছে সে মেটাল মিউজিক শুনে তার কাছে মনে হচ্ছে যে আমি একটা ওল্ড সিমেট্রি দেখতেছি এখান থেকে। সে খুব এটাতে মানে একেবারেই নিজে নিজে মানে ডিলিউটেড হয়ে গেছে সেটা দেখে। সে মনে মনে তার মানে অন্যরকম ফিল করতেছে। সে তার কাজিনে বলতেছে যে আরে এখন তো আসলে একটা মিউজিক শোনা লাগতো, আমি তো সাথে করে হেডফোন আনি নাই, আমার আনি নাই, মানে এই ডিস্কম্যান আনি নাই, তখন এই যে গান শুনতো আর কি ডিস্কম্যানে। বলে কি, না না ইটস ওকে, চলো চলো সামনে যাই। তো তৌফিকের সাথে সে হেঁটে হেঁটে যাচ্ছে, যে এই খাদের নিচে যখন নামছে ওই জায়গাটা জানি কেমন লাগতেছে তাদের কাছে, মনে হচ্ছে ঝিঝি পোকার শব্দটা খুব বেড়ে গেছে। এই জায়গাটায়, যেই জায়গাতে তারা নামছে ওই জায়গাটা মনে হচ্ছে নিচু, এবং আরো সামনে যে দেখলো একটা ছোট্ট ক্যানালের মতো পানি বয়ে যাচ্ছে, মানে ঝিঝির করে। তো তৌফিক বলতেছে যে এতটুকু পানি কিন্তু পাড়াই যেতে হবে আমাদের,
কোনো উপায় নেই এখানে, মানে পানিতে নামতেই হবে এতটুকু। তো দেখতেছে প্রায় তাদের গোড়ালির থেকে আর একটু উপরে হবে, হাঁটুর থেকে একটু নিচে পর্যন্ত পানি, এবং পানি চলে যাচ্ছে এই পাশ থেকে ওই পাশে। যাই হোক, কোনো ব্যাপার না, তারপরও তারা পার হয়ে ওখান থেকে গেল। পায়ের আবারে স্যান্ডেল ছিল, সুতরাং সমস্যা নাই। দুইজনের পরে উঠে আবার হেঁটে উঠতেছে, পা যতটুকু ভিজছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো এরপর উপর ওঠার পালা, ওরা হেঁটে হেঁটে উপর উঠলো। তো রতন এখানে উঠে পুরো অভিভূত হয়ে গেল, কারণ এই জায়গাতে দেখতেছে এই পাশে অনেকগুলা এরকম টুমস্টোন এরকম রাখা, এবং কিছু আছে ভাঙা কিছুই, এবং মাঝখানে দেখলো যে বেশ বড় দুটো টুমস্টোন। সে জিজ্ঞেস করলো এগুলো কারা, বলে এইখানে এই চা বাগানের যারা ওই সময়কার মালিক ছিল তাদের মধ্যে এই এদের এখানে আছে টুমস্টোন আছে, মানে তাদের এখানে কবর আছে আর কি, বিদেশি, ওরা আর যায় নাই। তো যাই হোক, এটা দেখলো, থেকে ঘুরতেছে। তো তার কাছে, রতনের কাছে বেশ ভালো লাগতেছে। আসলে ওই সময়টা মন হলো উড়ু উড়ু মন, কারণ মানে এসএসসির পরে যে সময়টা, কলেজে ভর্তি হওয়ার সময়, আর খুব এনজয় করতেছে সে। মনে মনে বিভিন্ন গান আসতেছে, আসতেছে, অসাধারণ লাগতেছে। চাঁদের আলো এসে পড়ছে, আবার একটা ভৌতিক এনভায়রনমেন্টও, কারণ হালকা হালকা কুয়াশা যাচ্ছে টুমস্টোনগুলোর মধ্যে দিয়ে, এবং দূরে কিছু কিছু গাছের পাশ থেকে সে দেখতেছে যে রাতের পাখি উড়ে যাচ্ছে। এটা সে বলতে পারে না রতন যে এটা কি পাখি ছিল, বাট রাতের পাখি ওই উড়ে যাচ্ছে, এবং চাঁদের পাশ থেকে মানে অন্যরকম লাগতেছে। বাদুড়ও দেখছে সে, কয়েকটা বাদুড় একদম মানে পুরো লাইন ধরে উড়ে চলে গেছে ওদিক দিয়ে। তো ওইখানে বাদুড় হয়তো সে বুঝতে পারলো যে এখানে কোথাও টিলা মিলার মধ্যে গুহা টুহাতে থাকে হয়তো বাদুড়। যাই হোক, এটা দেখলো, দেখার পরে তারা হাঁটতে হাঁটতে যাচ্ছে। সামনে দেখলো যে মোটামুটি বেশ বিস্তৃত এই যে কবরগুলো, অনেকগুলো কবর আছে এখানে, এবং নট অনলি এখানে যে শুধু বিদেশিদের কবর বা বিদেশি কিছু মানুষের কবর বা খ্রিস্টানদের কবর তা না, এখানে মুসলমানদেরও কবর আছে আশেপাশে। তো এগুলা সে যখন দেখতেছে, হঠাৎ করে তাকে হাত দিয়ে এরকম করে ট্যাপ করলো তার ভাই, মানে কাজিন তৌফিক, বলতেছে চুপ, মানে মুখের কাছে হাত নিল, বলে সরাই নিয়ে আসলো। এসে বড় টুমস্টোন যেটা আছে ওইটার কাছে দাঁড়াইলো। দাঁড়ায় দূরে দেখাচ্ছে, দূরে একটা টুমস্টোন, সেটা হয়তো মানে একটা ওর মানে রতনদের কোমরের থেকে একটু উঁচা একটা জায়গা, একটা সেটার উপরে একটা কিছু বসে আছে, সাদা, খুব মানে মানে সাদা একটা এরকম। তো রতন ভালো মতো খেয়াল করার চেষ্টা করলো, চাঁদের আলোতে বোঝা যাচ্ছে একদম সাদা ধূস, মানে একদম হোয়াইট কালারের মনে হচ্ছে। তো সে তখন বুঝতে পারলো এটাই সে সাদা পেঁচা, বেশ বড়। মানে এইটা এভারেজ সে চিন্তাই করতে পারে নাই আসলে। রতনের আগে পেঁচা দেখছে ছবিতে বা চিড়িয়াখানায় যে দেখছে, এটা সে চিন্তাই করতে পারে নাই যে এত বড় হইতে পারে একটা পেঁচা। বেশ বড় আকৃতির, বসে আছে পেছন ফিরে, এবং সেই পেঁচার যে লেজের অংশটা এটা বেশ লম্বা, খুব আশ্চর্যজনক ভাবে একটা মানে টেইলের মতো ঝুলে গেছে, অনেকটা টিয়া পাখি বা ম্যাকাওর যেরকম লেজ সেরকম ঝুলে থাকে ওরকম। তো সাদা ঝকঝক করতেছে, এবং হালকা বাতাস যখন যাচ্ছে ওইটার যে পশমগুলা, সেগুলা যে গায়ের যে পালকগুলা, সেগুলো হালকা 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 উঠতেছে। খুব অবাক হয়ে গেল, এবং তৌফিক নিজে বলতেছে যে দেখো, অন্যরকম। আমার লাইফে আমি আরো একবার আগে দেখছি, আমাদের বাসার বাউন্ডারির উপর বসছিল। হ্যাঁ, মানে কি অবস্থা জানো, আমাদের বাউন্ডারি যে কাঠের করা, কাঠের পেরেক খুলে গেছিল, এটার ওজন এত। খুব অবাক হলো দুজন দেখতেছে। হঠাৎ করে ওদের দিকে ফিরলো সরাসরি পেঁচাটা মাথাটা এইভাবে ঘুরায় ফেললো, জাস্ট লাইক মানে একেবারে সুন্দর করে যে মাথাটা ঘুরায় ফেলে এরকম ঘুরায় ফেললো, এবং অবাক হয়ে দেখলো চোখ দুটো জ্বলতেছে এটার। এবং রতন জানি কেন ভয় পেয়ে গেছে, ভয় পাইছে কয়েক সেকেন্ডের জন্য। আবার তার কাছে খুব অন্যরকম একটা ইন্টারেস্টও লাগলো, মানে কয়েক সেকেন্ডের জন্য ভয় পাওয়ার পর ইন্টারেস্টও লাগলো, এবং তার কাছে কেন জানি মনে হলো যে সে খুব আকর্ষণ ফিল করলো বেচাটার প্রতি। সে আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে যাওয়া শুরু করলো। তাকে তৌফিক টেনে টান দিতেছে পেছন দিকে, আসতেছে না। তৌফিক টান দেওয়ার কারণ হচ্ছে তৌফিক কিন্তু এটাকে পেঁচা হিসাবেই জানে, বাট তৌফিক ভয় পায়। একে হচ্ছে যে এটা একটা মানে বন্য প্রাণী, এটার সাথে কন্ট্যাক্ট কারো হয় নাই, বা ওইখানকার মানুষও একই সাদা পেঁচার কথা তাদের মানে তৌফিক যাদের কাছেই শুনছে সবাই বলছে এটা নাকি ভূত, মানে ওখানকার মানুষ বলছে এটা ভূত। তো এই ব্যাপারগুলো তৌফিকের মাথায় আছে। তৌফিক যদিও ধারণা করে এটা একটা পেঁচা, তারপরও সে মানুষের কাছে শুনছে এটা ভূত। তো সে মানে যাইতে দিতে পারে না রতনকে, তো সে টানতেছে, রতন তার হাত ছাড়াই নিয়ে হাঁটা ধরছে। তৌফিক আস্তে আস্তে রতনের পিছনে আসতেছে, অগত্য কিছু বলার নেই। রতন কাছাকাছি আসতেছে, দেখতেছে পেঁচার খুব কাছাকাছি সে চলে আসছে। তার সাথে এরকম ডিস্টেন্সে কোনো পাখি থাকার কথা না, যদিও বন্য একটা পাখি এবং নিশাচর পাখি। এবং পেঁচা কিন্তু অনেক রহস্যময় একটা পাখি, এটা নিয়ে অনেক রকম মানুষের মধ্যে অনেক রকম বিলিভ
বাস করে, অনেক রকম চিন্তা ভাবনা বাস করে। তো এইভাবে থাকার কথাই না, উড়ে চলে যাবে এটা সামনে দিয়ে এতক্ষণে, এত কাছাকাছি দেখার পরে। রতন খুব কাছে গেছে, তৌফিক ভয় পেয়ে গেছে, কারণ তারা যখন কাছে আসছে এটার হাইট বোঝা যাচ্ছে, এইটা বিশাল আকৃতির একটা পেঁচা, বিশাল আকৃতির, মানে আনবিলিভেবল স্ট্রাকচার। এটার মানে কখনোই সাধারণ কোনো পাখি বা সাধারণ পেঁচার আকৃতির না, বড় লেজটা তারও বড় ঝুলে আসছে সামনে, মানে অবাক কাণ্ড। বেশ কাছাকাছি যখন চলে আসছে, রতন কাছাকাছি চলে গেছে, তখন নাকি বেচারা ফট করে ডানা মেলে উড়াল দিল। ডানাটা যে মিলছে এটাও নাকি এত আর্টিস্টিক ভাবে মিলছে, তৌফিক সহ নাকি এটার একটা মানে আকর্ষণ ফিল করা শুরু করছে এটাকে দেখার জন্য। এবং এটা ডানা মেলে ডানা 2-3 বার ঝপটায় আরো কিছু দূর যে আরেকটা টুনস্টোন উপর বসছে, বসে ওদের দিকে মাথা ঘুরে রাখছে, এবং ওইটার পিছনে পিছনে আবার যাওয়া শুরু করলো রতন। এখন তৌফিক নিজেও অনেকটা সম্মোহিতর মতো এটা পিছিয়ে যাচ্ছে, আবার যখন কাছে আসছে আবার এটা উড়াল দিছে। এরকম দিয়ে লাস্ট টুমস্টোন, ওইখানকার যে শেষ টুমস্টোন, এরপরে কিন্তু টিলাটা আবার ঢালু হয়ে নেমে গেছে। সেখানকার কাছাকাছি যখন আসলো ওইটা আবার ডানা মেলে উড়াল দিল, এবং উড়াল দিয়ে মাটি থেকে বেশ কাছাকাছি, মানে মাটি থেকে খুব বেশি উপরে ফ্লাই করতেছে না, মাটি থেকে বেশি হলো 10 ফিট উপরে দিয়ে ফ্লাই করে সামনে এগিয়ে যাচ্ছে। এবং খুব আশ্চর্যজনকভাবে ওইটার পিছনে পিছনে রতনও যাচ্ছে। রতন লিখছে যে সে আসলে বুঝতে পারতেছিল না সে কি করতেছে, সে সেই টিলার ঢাল বেয়ে নামা শুরু করছে, তার পেছনে পেছনে তৌফিকও নামা শুরু করছে, কারণ তৌফিক বলছে তৌফিকেরও নাকি সেন্স ছিল না, সেও মনে করছিল এটাকে ফলো করতে হবে। এরকম করে এটা যাচ্ছে এবং একটা জায়গায় গিয়ে টিলাটা যখন আবার উঁচা হলো, সেই জায়গায় যে তারা দেখতেছে যে 2টা টিলা এরকম 2 পাশে, মানে এবং মনে হচ্ছে যে কাটা, মাঝখান থেকে একটা রাস্তার মতো করা, এবং এই রাস্তাটা আসলে কি ব্যবহার হয় কিনা তারা জানে না, একটা এরকম রাস্তার মতো করা 2টা টিলার মাঝখান দিয়ে। এখানে কিন্তু চা গাছ নাই, মানে চা বাগান নাই, হয়তো চা বাগান এক্সটেনশন আশেপাশে আছে। 2টা টিলা মাঝখান দিয়ে ওখান দিয়ে উড়ে ঢুকে গেল সেই পেঁচাটা, এবং তার পিছিয়ে পিছিয়ে রতনও হেঁটে ঢুকে গেল। সাথে সাথে তৌফিক নাকি সম্মিত ফেলে পাইছে সাথে সাথে, যে মানে তার যে একটা ঘর ছিল ঘরটা ভেঙে গেছে। মানে সে চোখের সামনে দেখলো যে এরকম 2টা টিলার মাঝখান দিয়ে, মানে যে জায়গাটা অন্ধকার, মানে কেটে তৈরি করা, ওই জায়গা দিয়ে মানে সাদা পেঁচাটা ঢুকে গেছে বিশাল, তারপরে রতন ঢুকছে এবং অন্ধকার। এরপরে কিন্তু কয়েক সেকেন্ডের জন্য তার সাথে রতনের যে ডিস্টেন্সটা কয়েক ফিট, এরপর অন্ধকার। এই সময় সে যখন কাউকে দেখে নাই, তার সম্মিত ফেলে পাইছে, সে তার ঘোর ভেঙে গেছে। তো সে দাঁড়ায় গেছে ওই জায়গায়, দাঁড়ায় যে ভয় পাইছে, এবং এতক্ষণ হাতের ফ্ল্যাশ লাইট জ্বালে নাই, সে ফট করে ফ্ল্যাশ লাইট মারছে। ফ্ল্যাশ লাইটটা যখন মারছে পিছন থেকে তৌফিক, এটা রতনও দেখছে, তৌফিকও দেখছে, দেখলো যে মানে তৌফিকের আলোটা ফট করে পেছন থেকে এসে পড়ছে সামনের দিকে। রতন দেখছে, রতনের ওই আলোটা দেখার সাথে সাথে রতনের সম্মিত ফিরে পাইছে, রতনেরও ঘোর ভেঙে গেছে। সে দেখলো, মানে রতন দেখলো যে আলোটা এসে পড়লো পেঁচাটার গায়ে। পেঁচাটা মানে মনে হলো যে মানে উড়তে উড়তেই, মানে এটা মাটির থেকে প্রায় 8-10 ফিট উপরে ছিল হাইয়েস্ট, মানে উড়ন্ত অবস্থায় এটা ঘুরে গেল পেছন দিকে। ঘুরে মনে হলো মানুষ যেভাবে দাঁড়ায় যায় 2 পা দিয়ে, সেভাবে ফট করে দাঁড়ালো, এবং মনে হলো একটা মানুষের আকৃতি হয়ে গেল, এবং তার সারা মানে তার পুরো শরীরটার মধ্যে একটা সাদা, একটা আলখাল্লার মতো পেঁচানো, মানে একটা কাপড়ের মতো পেঁচানো সারা শরীরে, এবং সেই কাপড়টা খুব ফিনফিনা, মানে মনে হচ্ছে খুব পাতলা কোনো ফিনফিনা টাইপের কাপড়, যেই কাপড়ের কোনো টেক্সচার রতনও বুঝতে পারেনি, এরকম ফিনফিনা টাইপের ঘুরে গেল, মানে একেবারে ঘুরে গেছে। এবং সে যে দাঁড়ায় গেছে মানুষের মতো, তার সারা শরীরে এরকম একটা আলখাল্লার মতো পেঁচানো, মুখটা স্টিল প্যাচার মতো সাদা, চোখগুলো ওইরকম রাউন্ড, এবং ঠোঁটের জায়গাটা মনে হচ্ছে মানুষের মতো ঠোঁট, কেমন জানি একটা লালচে এবং ভয়ঙ্কর। এবং ফট করে মাথাটা ঘুরাইছে, সে যে দাঁড়ায় মাথাটা ফট করে ঘুরাইছে তাদের দিকে, এবং মনে হলো মুখটা কেমন যেন একটা ভেঙচি কাটছে। এই জিনিসটা দেখে সম্মিত যে পাইছিল রতন প্রচন্ড ভয় পেয়ে ঘুরে ঝেড়ে দৌড় দিল। সে দৌড়ের চোটে তৌফিক রতনের দৌড়ের চোটে ধাক্কা খেয়ে পড়ে গেছে, তার হাত থেকে ফ্ল্যাশ লাইট পড়ে গেছে। পড়ে গিয়ে সে তো মানে ভয়ে চিৎকার করে উঠছে। রতন দৌড়ায় চলে গেছিল কয়েক পা, তারপর ফিরে দেখলো তৌফিক পড়ে হাত লাইতেছে টর্চ লাইটটা নেওয়ার জন্য। তো সে দ্রুত যে থাবা দিয়ে টর্চ লাইটটা নিয়ে তৌফিককে টেনে তুলে 2জনে দৌড় দিল। দৌড়াচ্ছে, ওদের আর আসলে খেয়াল নেই, মনে হচ্ছে তাদের ভয় পাইতেছিল যে পিছনে কেউ ফলো করে আসতেছে তাদের, এই ভয়টা তারা পাচ্ছে। কিন্তু সেই ভয় আসলে মানে কিছুই কাজ করতেছে না, দৌড়ায় তারা যাচ্ছে সামনের দিকে, মানে কে আসতেছে এটা আসলে তারা খেয়াল করতে পারেনি, বাট মনে হচ্ছিল তাদেরকে ফলো করে। দৌড়ায় যখন নাকি টিলার উপর উঠছে, তখন মনে হচ্ছে তাদের মানে একেবারে লাংস
মানে মনে হয় ফেটে যাবে এরকম শ্বাস প্রশ্বাস নিচ্ছে হাঁপড়ের মতো, আর প্রচন্ড এনার্জির দরকার। তো ওখানে উঠে কোনো মতে আর পারে নাই, ওখানে বসে পড়ছে। ওরা বসে পড়ে তাকাইছে পেছনের দিকে তাকায় দূরে দেখতেছে চাঁদের আলোয় জায়গাটা দেখা যাচ্ছে যেখানে তারা গেছিল, সেই জায়গায় কেউ আসতেছে না তাদের পেছনে। জায়গাটা ফাঁকা এবং চরম ভয়ঙ্কর লাগতেছে। সামনের দিকের যে টুমস্টোন গুলো ছিল বা সেমিট্রি, সেটা মোটামুটি বেশ কুয়াশায় ঢাকা এবং মানে ভয়ে দুইজনের একেবারে অন্তরাত্মা কেঁপে গেছে, দুইজন কাঁপতেছে থরথর করে এবং ঠান্ডা লাগতেছে অনেক। তারপরেও রতন উঠে তৌফিককে বলছে চলো। তৌফিক মনে হলো বেশি ভয় পেয়ে গেছে। তারপরে দুজনই, তখন রতনের কাছে ফ্ল্যাশ লাইট ছিল, দুইজনে ফ্ল্যাশ লাইট মেরে আস্তে আস্তে এগুচ্ছে। যখন তারা নাকি এই টুমস্টোনের মাঝখান দিয়ে আসতেছে, ওখান থেকে তাদের কাছে মনে হচ্ছিল তাদের আশেপাশে ফিস 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 করে কেউ কথা বলতেছে, একেবারে ফিস 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 করে কথা বলতেছে। এখানে মানে মানে মানুষ যদি ফিস ফিস করে কমিউনিকেট করে একজন অন্যের সাথে, সেখানে সেরকম ভাবে কথা বলতেছে। তো ভয়ে একদম সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, কিছু করার নাই, তারা পালাচ্ছে, দৌড়াইতে সাহস পাচ্ছে না। একসময় ওইখান থেকে নামলো, সেই যে ছোট জলাধার ছিল সেটার কাছে আসছে, যেটার মধ্যে দিয়ে তারা হেঁটে গেছে। আবার সেখানে নামলো, এবার মনে হলো পানিটা একেবারে ফ্রিজিং এরকম লাগলো। পানিটা পার হয়ে দুইজন উঠে আসছে। উঠে এসে প্রথমে পার হয়েছে হচ্ছে তৌফিক, আর তারপরে রতন যখন নাকি পানিটা পার হয়ে আসছে এই পাশে, এইবার নাকি সে পিছনে একটা ফিস ফিস শুনছে, শব্দ শুনছে। সে পিছে তাকায় দেখলো সেই সাদা অবয়বটা দাঁড়ায় আছে পানির ওই পারে, এবং মানে সাথে সাথে তার সারা শরীরে একটা গুজবাম গেছে। সে ঝেড়ে আবার দৌড় দিচ্ছে তৌফিককে ধাক্কা দিয়ে। যাক, দৌড়াইতে তারা এক সময় আসছে যেখান থেকে তারা বেরিয়েছিল, ওইখানে সে সাইকেল ভুলে গেছিল। আবার সাইকেল নিয়ে তাড়াতাড়ি সাইকেল নিয়ে রাস্তা উঠছে এবং এলোমেলোভাবে সাইকেল চালাইতেছিল। এইবার রতন চালাইছে, তৌফিক বসেছিল। চালায় তারা একসময় বাসায় আসছে। বাসায় এসে দেখে না, বাসায় কেউ খবর পায় নাই তখনও। সাইকেলটা কোনো মতে রেখে সে তৌফিকরে নিয়ে চলে গেল রতনকে যেখানে থাকতে দিয়েছিল সেই রুমে। তো রুমের মধ্যে ঢুকে দেখতেছে যে আসলে কেউ নাই। দুইজনই মোটামুটি ফ্রেশ হয়ে থাপাথাপ শুয়ে পড়লো বিছানায়, এবং রাতের বেলা ভয়ে কাঁপতে কাঁপতে তাদের জ্বর আসলো এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখছে রতন স্বপ্নে দেখছে যে তার মাথার কাছে এরকম কি একটা দাঁড়ায় আছে, এসে তার কপালের মধ্যে হাত দিতেছে বারবার। তো রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, রতন কেঁপে উঠছে, চিৎকার করছে। সকালবেলা উঠে দেখে দুইজনেরই চরম জ্বর, মানে একেবারে আকাশ পাতাল জ্বর। বাসার মেম্বারও জিজ্ঞেস করছে কি হয়েছে, তোদের এরকম জ্বর আসছে কেন, কি ব্যাপার? তো কিছু বলে না। এসে তৌফিক নাকি ভয়ে বলে দিছে পুরো ঘটনা, যে তারা বেরিয়েছিল এসে। তো তৌফিককে তার জ্বরের মধ্যে মারতে পারে নাই, পিটিআর দেয়নি। তো তারপরও দুজনকে খুব করা হলো। তো তারপর ডাক্তার নিয়ে আসা হলো, আনার পরে তাকে দেখালো। ডাক্তারকে বললো যে এরকম জ্বর আসছে, বাইরে ছিল মনে হয় কুয়াশার মধ্যে এসে। তো ডাক্তার ওষুধপত্র দিল, দেওয়ার পর বললো যে কথাবার্তা শুনে মনে হয় ছেলে পেলে ভয় পাইছে, এদের কি ব্যাপার? তো ডাক্তারকে বললো যে ভয় তো এই যে বের হয় তো উড়ায়, বুঝেন না, এই সেই হ্যাঁ। ডাক্তারকে আর কিছু ডিসক্লোজ করে নাই। তো রতনের নানা ওখানকার যে হুজুর আসছে তার সাথে কথা বললো। হুজুর বললো এটা খারাপ, এখানে কি ব্যাপার, আপনার নাতি কই গেছে, এসে ওকে আনেন, কথা বলবো। ও ডিটেলস বলে না কেন? রতনরা কিন্তু ডিটেলস বলতেছিল না কাউরে, মানে কোথায় গেছে কি হয়েছে, মানে বলতেছিল বাইরে গেছিল। তৌফিক বলে দিছিল যে পেঁচা দেখতে গেছিলাম, ওইখানে কবরস্থানে গেছে, এরপরে কিছু বল নেই। আর বাকিটাও ডিটেলস বলতেছিল না। তো হুজুর যখন নাকি এনে জিজ্ঞেস করছে, কারণ জ্বর তাদের বাড়ছে, বেশ কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে প্রায়। তো তখন রতন সে তো একটু মানে কথাবার্তা ক্লিয়ারলি বলে, সে বলে দিল হুজুরকে আমরা এরকম গেছিলাম, তৌফিকের কোনো দোষ নেই, আমি নিয়ে গেছি তারে এরকম দেখতে, এরকম জিনিস দেখছি। তো তখন হুজুর তাকায় থাকলেন অনেকক্ষণ রতনের দিকে, তাকায় থেকে বললো যে কাজটা বাবা ভালো করো নাই তুমি, এরকম যাওয়াটা ঠিক হয় নাই। কত কিছু থাকে এখানে, কত রকমের জিন্নাত থাকে, জিন থাকে এখানে, এরকম যাওয়াটা কি ঠিক হয়েছে? রাত্রেবেলা কোথায় নিয়ে গেছিল, তোমাকে চিন্তা করছো? তুমি কি ভাবতে পারছো এরকম? তো যাই হোক, তোমাকে আসো ঝেড়ে দিই। তো হুজুর ঝাড়ার পর বলে যে ওকে রুকাইয়া করতে হবে, যদি ওই জিন আসে তাকে ওর কাছ থেকে সরাইতে হবে, কারণ ওর উপর নজর দিয়ে ফেলছে, ওকে যে কোনো সময় করবে, মানে পজেস করে ফেলতে পারে এসে। তো তখন হুজুর রুকাইয়া করার পর নাকি ওই জিন আর আসে না। উনি অনেকবার ট্রাই করছেন রুকাইয়া করে, জিনকে আর আনতে পারেন না উনি। তো যাই হোক, তারপরে দোয়া কালাম পড়ে রতনকে করে এবং তৌফিককেও দোয়া কালাম পড়ে ফু দিয়ে এবং ঝাড়ার পরে বিভিন্ন করে তৌফিককে এবং রতনকে দুইজনকে গায়ের মধ্যে তেল মালিশ করতে দেন, সরিষার তেল, পোড়া তেল বলে, এটা মালিশ করে থাকতে হবে। তো রতন আবার যেটা খুব একটা করে নাই, তৌফিককে যদিও তার আম্মা এগুলা দিয়ে মানে ভালো মতো মালিশ টালিশ করে দিছে, রতন এটা করতে চায় নাই। রতন অনেক তার মায়ের সাথে ক্যাটক্যাট করে এগুলো করে নাই।
তো যাই হোক, দোয়া কালাম পড়ে তো ওই বাসার যে কদিন ছিল রতনের আম্মা পাহারা দিছে রতনকে, এবং রতনের আম্মা নাকি দেখছে যে বাসার আশেপাশে রাত্রেবেলা তিনি ডানা ঝাপটানোর শব্দ পাইছেন অনেকবার, এবং রতনরা যে রুমে আছে উনি বারবার ওই রুমের মধ্যে তিনি দোয়া পড়তেন, রাতের বেলা বসে বসে সূরা পড়তেন। তার কাছে নাকি মনে হয়েছে যে ওই বারান্দার মধ্যে কিছু একটা আসছে, রতনের আম্মার কাছে মনে হইতো। তো রতনের যেটা হয়, তারপর রতন ওখান থেকে চলে আসে, ঢাকায় চলে আসে। তারপরে সে একটা কলেজে অ্যাডমিশন নেয়, পড়াশোনা শুরু করে নিজের মতো, এবং মোটামুটি কাটতেছিল দিন। তো এর মাঝে নাকি একটা মানে ঘটনা ঘটে রতনের, যেটার জন্য রতনকে আবার ট্রিটমেন্ট দেওয়া লাগছিল। সেটা হচ্ছে রতন সন্ধ্যার পরে ছাদের মধ্যে উঠছে তাদের। তো রতনদের বাড়িটা ছিল পুরনো আমলের একটা বাড়ি, মানে মোটামুটি 70s এরকম সময় করা আর কি। পরবর্তীতে এই বাড়ি ভেঙে ফেলছে, এখন রিসেন্ট টাইমে ভেঙে এটা এখন বিল্ডার্স বাসা বানাইছে। তো তখন রতনদের বাসাটা এরকম ছিল, একটা 70s এর পরে করা একটা বাড়ি, এবং বাড়িটার চারিপাশে গাছগাছালি ছিল। তো 3 তলার উপরে রতনদের ছাদ, এবং রতন বাসার পেছনে মাঝে মাঝে বসে, তাদের ওখানে এই গাছ দিয়ে ঘেরা জায়গাটা, সে মাঝে মাঝে ডিস্কম্যানে গান শুনতো। তো রতন ওখানে বসে গান শুনতেছে, তো পুরোনো একটা গান, সে তখন ওজি অসবর্নের মিস্টার ক্রাউলি গানটা শুনতেছে এখানে বসে। ওর কাছে নাকি এই গানগুলো বেশ ভালো লাগতো। রতন ওয়াজ প্রিটি অ্যাট্রাক্টেড টু দিস হেভি মেটাল মিউজিক, অ্যান্ড সে এত কিছু বুঝতো না। পরবর্তীতে খুব আশ্চর্যজনক ব্যাপার যে রতন বলছে যে মানে সে অদ্ভুতুরেতে থেকে কিছু জিনিস শুনছে, শোনার পর থেকে সে অনেক কিছুতে কেয়ারফুল হয়েছে। যাই হোক, সে ওইখানে বসে সে শুনতেছে মিস্টার ক্রাউলি। তো সে নাকি মোটামুটি হারায় গেছিল, গানের মধ্যে ডুবে গেছিল, মানে গানটা তাকে এত অ্যাট্রাক্ট করতো, সে নাকি খুব মানে অ্যাট্রাক্টেড হয়ে গেছিল। আর ওই দিন খুব জ্যোৎস্না ছিল। তো যখন সে গানটা শুনতেছে, হঠাৎ করে নাকি তার কাছে মনে হয়েছে যে তাদের যে গাছটা, তাদের বাসার পেছনে একটা লম্বা বড় একটা গাছ ছিল, কাঁঠাল গাছ। তো হঠাৎ করে তার কাছে মনে হয়েছে তাদের কাঁঠাল গাছের মধ্যে সেই যে সাদা যে পেঁচাটা যে রূপান্তরিত হয়ে যে একটা মানুষের মতো আকৃতি নিছিল, সেই জিনিসটা বসা তাদের সেই গাছের, কাঁঠাল গাছের ওই যে একটা ভি শেপ ডাল ছিল, সেটা দুইটার মাঝখানে বসে আছে। মাথাটা পুরাপুরি একটা সাদা পেঁচার মতো, এবং শরীরের মধ্যে একটা সাদা এরকম মালখেল্লার মতো ঝুলতেছে, পায়ের কাছে বেশ বড়। আজকে রতন চাঁদের আলোতে স্পষ্ট দেখলো এটার পাটাও অনেকটা সেই পেঁচার পায়ের মতো, লম্বা লম্বা এরকম নখালা পা এরকম ঝুলে আছে, দুইটা কালো কালো। আর ওইটা হাত দেখলো, হাতটাও মনে হলো পেঁচার ক্লজের মতো, এবং মুখটা পুরোপুরি পেঁচার মতো, চোখগুলো সেরকম, এবং গোল গোল চোখ, মনে হলো তার দিকে তাকায় আছে। এবং 1 সেকেন্ডের মধ্যে একদিকে তার গান বাজতেছে কানে, রতন পুরোপুরি হারায় গেল। তার কাছে মনে হলো যে সে কোনো একটা অন্য জগতে চলে যাচ্ছে। একটু পর তার কাছে মনে হলো যে তাকে তুলে নিয়ে যাচ্ছে জিনিসটা এসে তার ছাদ থেকে, মানে কাঁঠাল গাছ থেকে এসে তাকে এসে এরকম তুলে নিয়ে যাচ্ছে। ওই সময় রতন আসলে আর করতে পারেনি, সে মনে মনে দোয়া পড়া শুরু করছে, কারণ সে মাটি থেকে প্রায় উঠে গেছে কয়েক ফিট, মনে মনে দোয়া পড়তেছে, এবং সে একবার বলল আল্লাহ আমার বাঁচাও। তখন মনে হলো থাপ করে তাকে ছেড়ে দিছে, এবং সে কয়েক ফিট উপরে উঠে গেছিল। সে স্পষ্ট রতন ফিল করছে কয়েক ফিট উপরে উঠে গেছে, ধাপ করে পড়ছে, তার কান থেকে হেডফোন ছুটে গেছে, এবং সে তখন আসলে হেডফোন ইউজ হতো, মানে ওয়ার্ড হেডফোন, ধাপ করে পড়ে গেছে, হেডফোন ছুটে গেছে, সে একদম ফ্লোরে পড়ে ধূপ করে শব্দ হয়েছে, এবং মোটামুটি বেশ জোরেই শব্দ হয়েছে। এবং এই শব্দটা, তারা থাকতো 3 তলাতে, রতনরা 3 তলা থাকতো, এবং শব্দটা রতনের আপু শুনছে, মানে বড় বোন শুনছে। কি হলো, এবং রতনের একটা চিৎকার শুনছে সে, মানে রতন যে পড়ে সাউন্ড করছে শুনছে, কি হলো বলে সে দৌড় দিয়ে ছাদে উঠছে। রতনের আপু ছাদে উঠে নাকি যেটা দেখছিল, দ্যাট ইজ ভেরি স্কেরি। রতনের আপু নাকি ছাদে উঠে দেখছিল যে রতন পড়ে আছে ফ্লোরে, তার পাশে তার যে ডিসম্যান পড়ে গেছে, ব্যাটারি খুলে গেছে এই ফোন, এবং সে মানে এরকম বাঁকা হয়ে পড়ে গেছে, মুখটুক বিকৃত, এবং রতনের পাশ থেকে নাকি কুজা হয়ে এরকম সাদা একটা মানুষের মতো আকৃতির কিছু আলখেল্লা পরা, মাথাটা এরকম ঘুরে লাফ দিয়ে গাছের দিকে চলে গেল, মানে 1 সেকেন্ডের জন্য। তো রতনের আপু ভয়ে চিৎকার করে উঠছে, প্রচন্ড জোরে চিৎকার করছে, এবং সেই চিৎকারের শব্দে রতনের আম্মা উঠে আসছে এবং তার বাবা উঠে আসছে একটু পরে। কি হয়েছে, তো ছাদের থেকে তাদের ছেলে মেয়েদেরকে তারা নিয়ে ভিতরে গেছে। তো পরবর্তীতে মানে দেখে রতনের অবস্থা খুবই খারাপ, সে ব্যথা পাইছে এবং সে ঘোরের মধ্যে চলে গেছে। তো যাই হোক, রতনের আম্মা তখন বুঝলো ব্যাপারটা কি, তিনি
সাথে সাথে তিনি মানুষ পাঠালেন তার বাসার থেকে। ওখানকার মসজিদ আছে একটা, সেখানে একজন বড় আলেম ছিলেন, সেই আলেমকে তিনি চিনতেন। তো ওনাকে খবর দিলেন, খুব রিকোয়েস্ট করলেন যে আসার জন্য, এবং তারপরে মানে টেলিফোনে রিকোয়েস্ট করলেন, মোবাইল ফোনে রিকোয়েস্ট করলেন তিনি আসার জন্য। তো সেই আসলেন বাসায়। যদিও ওই আলেম যিনি ছিলেন তিনি বেশ ব্যস্ত ছিলেন, তারপরও রতনের আম্মুর কণ্ঠে তিনি ইম্পর্টেন্সটা ফিল করলেন যে কি ব্যাপার। তো তিনি আসলেন। আসার পরে তিনি দেখলেন তাদের বাসায় ঢুকেই তিনি বলতেছেন যে আপনাদের বাসায়, মানে রতনের আম্মু কিন্তু এর আগে এত কিছু বলেনি, বলছে যে আমাদের খুব বিপদ, খুব ইম্পর্টেন্ট দরকার, আপনি একটু আসেন। এসে বলতেছে আপনাদের বাসায় মনে হয় কিছু মানে এলোমেলো কিছু হয়েছে, যেটা মানে কোনো কিছু উপরি জিনিসের সাথে সম্পর্কিত। তো তিনি বলতেছেন জি। তো তখন রতনের আম্মু ওই আলেমকে বললেন যে রতনের সাথে কি ঘটছিল আগে, সে পুরো ঘটনা বললেন যে আজকে এরকম এরকম আমরা শব্দ পাইছি, এরকম এরকম ব্যাপার ঘটছে, আমার মেয়ে যে এরকম দেখছে। তো যাই হোক, তিনি সাথে সাথেই রতনকে উনি রুকাইয়া করলেন, এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, রতনকে রুকাইয়া করার পর নাকি রতনের উপর থেকে এসে, মানে রতনের উপর ভর করে কথা বলছে সেটা, এবং কথা বলছে নাকি পুরো আরবিতে, এবং আরবিতে কথা বলতেছিল, এবং সে হাসতেছিল, খ্যাক খ্যাক করে হাসে আবার উত্তর দেয়। তো সেই যে আলেম ছিলেন তিনিও তাকে আরবিতেই প্রশ্ন করছেন, এবং এত ফ্লুয়েন্ট এবং এত অন্যরকম একটা অ্যারাবিক টোনে কথা বলতেছিল। আলেম পরে বলছে তার রতনদার পরিবারকে যে এই যে কথা বলতেছিল আপনারা বুঝতে পারছেন, এই যে সে যেইভাবে কথা বলতে, যে ভাষাটা, এটা কিন্তু অনেক পুরনো আরবি, মানে অনেক পুরনো বলতে যে মানে ওই সময়কার মানুষ আজ থেকে শত শত বছর আগে আরবিতে যেভাবে মানুষ উচ্চারণ করতো সেইভাবে উচ্চারণ করতেছে। তো রতনদের পরিবার নাকি পুরাই মানে অবাক হয়ে গেছিল, মানে না। তারপর সেই যাকে আনছিল সে থ্রেট মেরে যায় যে রতনকে সে নিয়ে যাবে, প্লাস তার বোনকেও নিয়ে যাবে সে। তো যাই হোক, আলেম অনেক তিনি রুকায়া করেন, অনেক রকম তিনি আমল করে তার একদম সময়, মানে অনেক সময় পার হয় ওই দিন। তারপর সে লাস্টে সে পারে তাকে ছাড়াতে, রতন থেকে ছাড়াতে পারে সে, এবং ছাড়াতে পেরে সেখানে সে বলে যে মানে তাকে বন্দি করার চেষ্টা করছিল, তিনি কিন্তু পারেন নাই, বন্দি করতে পারেন নাই। এটা অনেক সিনিয়র একটা জিন, একটা এল্ডার জিন রতনের উপর এসে ভর করছিল, এবং এটা রতনকে মানে সাবধানে রাখতে হবে এখন থেকে। তো যাই হোক, তার বাবা মা এই মানে তার মানে বলে যে এখন কি করা যাবে। তালিম বলেন যে আমি মোটামুটি চেষ্টা করতেছি যতটুকু করার, এবং তিনি আমল দেন, তাদের বাড়িটাকে বন্ধ করে দেন, এবং ওই দিন উনি একেবারে অনেক রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত কাজ করেন। ওই বাড়িতে তাহাজ্জুদ পড়েন তিনি। তাহাজ্জুদ পড়ে একেবারে ফজরের আগে তিনি মসজিদের দিকে চলে যান, এবং তিনি বাড়িটাকে ওই দিন বন্ধ করে দেন বিভিন্ন জায়গায়। রতনকে বলেন যে আপনার ছেলেকে একেবারেই প্র্যাকটিসিং বানাইতে হবে, ও কিন্তু সুযোগ পেলেই কিন্তু ওকে এরকমই করবে। তো যাই হোক, পরবর্তীতে উনি মানে বিভিন্ন রকম আমল দেন, এবং বলেন যে রতনকে যখনই মসজিদে যায় দেখা করতো ওনার সাথে। তো রতন এরপরে মোটামুটি তার বাবা মার কথা, এবং সে নিজেও কি দেখছে সেটা তো সে পরে বলছে যে সে কি দেখছে, বাসা সবার সাথে শেয়ার করছে। রতনের বোনকে, দুজনকে খুব কেয়ারফুলি রাখা হতো, এবং তাকে অনেকদিন ট্রিটমেন্টের আন্ডারে থাকতে হয়েছে। শুধু এই আলেম না, অন্য আরেকজন আলেম ছিলেন, তিনিও তাকে দেখছেন, বিভিন্ন রকমের আমল করিত তাদের পুরনো বাড়িটাকে। পরবর্তীতে তাদের ওই বাড়িটাও যখন নাকি ভেঙে ফেলে, তারা অন্য জায়গায় যায়, তখন রতন মোটামুটি একটু রিলিফ অবস্থায় যায়, মানে একটু রিলিফ পায় সেই জিনিস থেকে, মানে তার মধ্যে এই মানে প্যানিক ব্যাপারটা কম কাজ করে তখন। কারণ সে নাকি প্রায় প্যানিকড হয়ে যেত বাসার মধ্যে, যখন থাকতো তার মধ্যে মনে হতো যে মানে কিছু একটা আসতেছে এরকম লাগতো তার কাছে, এবং সে বেশ প্র্যাকটিসিং একজন ছেলে হয়ে গেছিল। যাই হোক, এখন তো অনেক পুরোনো দিনের ব্যাপার। রতন এখন গ্রহণ একজন মানুষ, সে বিয়ে শাদী করছে, তার সংসার আছে। সো এখন আর সেই জিনিসটা নাই তার, বাট স্টিল সে সেই সময়কার স্মৃতি রিকল করতে পারে, এবং তার কাছে বেশ ভয়ের একটা স্মৃতি। আর একটা ব্যাপার হচ্ছে, রতন কিন্তু তার আইডেন্টিটিটা সে এটা হাইড করে বলছে, তার আসল নাম রতন না। তো সে চায় নাই তার নামটা কেউ জানুক, যেহেতু সে এলাকার একটা নাম বলছে, একটা এলাকার, সেখানেও সে স্পেসিফিকলি কোনো জায়গার নাম, মানে বাসার বাড়ির নাম বলে নেই। তো এই ছিল রতনের পাঠানো ঘটনা। এটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা, এবং ঘটনাটি যেভাবে ঘটে আমি সেভাবেই আমার ভাষায় তুলে ধরলাম। ব্যাপারটা যতটা না ভৌতিক, তার থেকে বেশি রহস্যময়। আমার নাম নদী, গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। ছোটবেলা থেকেই ঢাকায় থাকি, গ্রামে খুব একটা যাওয়া হয় না। বাবা অনেক জোর করে 3 বছর আগে একবার ধরে গ্রামের বাড়ি নিয়ে গিয়েছিলেন।
ঢাকা থেকে লাকসাম বেশি দূরে না, অথচ লেখাপড়া আর ক্লাসের ঝামেলার কারণে এই অল্প দূরত্বই মাঝে মাঝে অনেক বেশি হয়ে দাঁড়ায়। যাই হোক, সেবার গ্রীষ্মের ছুটিতে বাবা মা, আমি আর আমার ছোট ভাই জয় মিলে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাবা গাড়ি চালাচ্ছিলেন। কুমিল্লায় আমরা যখন পৌঁছাই তখন বেলা প্রায় শেষের দিকে। রাস্তায় গাড়ি থামিয়ে আমি আর আম্মু পাশের দোকান থেকে চা বিস্কিট কিনে খেতে লাগলাম, আর বাবা গেলেন নামাজ পড়তে। আমরা গাড়িতে বসে চা খাচ্ছি, এমন সময় এক বুড়ো মতন লোক হঠাৎ কোত্থেকে যেন উদয় হলো। গাড়ির পেছনের সিটে আমরা বসেছিলাম আর সামনের সিটে জয় ঘুমুচ্ছিল। লোকটা এসে দাঁড়িয়ে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। চাহনি দেখে মনে হলো কেমন শিউরে উঠল বুকের ভেতরে। শীতল একটা চাহনি, অনেকটা মাছের মতো। আম্মু কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই লোকটি বলল, অনেকদিন পরে গ্রামে আসলি তোরা, অনেকদিন পরে আসলি, সাবধানে থাকবি। সন্ধ্যার পর রাস্তাঘাট একদমই ভালো না, অনেক খারাপ জিনিস ঘুরে, অনেক সাবধান, অনেক সাবধান। আমি আর আম্মু দুজনেই চা খাওয়া বাদ দিয়ে হা করে লোকটার দিকে তাকিয়ে রইলাম। আম্মুর আগে আমি স্বাভাবিক হলাম। ঢাকা থাকার সুবাদে এসব বাটপার লোক আমি অনেক দেখেছি। কড়া গলায় বললাম যে মাফ করেন। লোকটি তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলল, তোদের কাছে কিছু চাইতে আসেনি রে, তোদের সাবধান করতে এসেছি। তবে যাবার পথে পারলে পীরের মাজারে কিছু সিন্নি দিয়ে যাস, তোদের ভালো হবে। এই বলে লোকটা যেমন হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করে চলে গেল। আম্মু খানিকটা ঘাবড়ে গিয়ে বললেন যে, কি বললো রে লোকটা, কথাবার্তা কেমন কেমন যেন লাগলো। আমি হেসে ব্যাপারটা নর্মাল করার চেষ্টা করলাম। আম্মুকে বললাম বাবাকে কিছু না বলতে, অনেকদিন পর এসেছে আমরা, বাবা এসব শুনলে চিন্তায় পড়ে যাবে। তো যাই হোক, বাবাকে কিছু জানানো হলো না। আমরা পুনরায় যাত্রা করলাম গন্তব্যের দিকে। বাসা থেকে প্রায় 20 মিনিটের দূরত্বে আবারও থামতে হলো। মাগরিবের নামাজের সময় একদম শেষের দিকে বাবা মসজিদে চলে গেলেন। আমি আর আম্মু গাড়িতে বসে রইলাম। দুপাশে সুন্দর ঢেউ খেলানো ধানের সারি দেখা যাচ্ছে। মাঝে মাঝে দমকা বাতাস উঠছে ক্ষেতের উপর দিয়ে। খুবই সুন্দর একটা পরিবেশ, দেখলেই খুব শান্তি লাগে। এক মনে তাকিয়ে আছে, এমন সময় হঠাৎ সামনে কিছু একটা নড়ে উঠতে দেখলাম। সন্ধ্যা হয়ে এসছে, আলো প্রায় নিভু নিভু। চোখে ভুল দেখলাম নাকি বুঝতে পারলাম না। এবার দৃষ্টি স্থির করে তাকিয়ে রইলাম। এবার স্পষ্ট দেখতে পেলাম সেটা ধানের ক্ষেতের মাঝখানে একটা ছেঁড়া কাপড় চোপড় পরানো কাকতারুয়া দাঁড় করিয়ে রেখেছিল কেউ, আর আমার চোখের সামনে সেটি একটু নড়ে উঠল। শুধু নড়ে উঠল না, মনে হলো কোনো জায়গা পরিবর্তন করলো। হতভম্ব হয়ে গেলাম আমি যে কাকতারুয়া কিভাবে জায়গা পরিবর্তন করতে পারে। মুখ দিয়ে বিস্ময়ের একটা আওয়াজ বেরিয়ে এলো। আম্মু লক্ষ্য করলো ব্যাপারটা, আমাকে ধাক্কা দিয়ে বললো, কিরে কি হয়েছে? আমি বললাম, ওইখানে একটা কাকতারুয়া দেখতে পাচ্ছ? আম্মু চশমা লাগিয়ে বললাম, দেখতে পাচ্ছি। তো কি হয়েছে? আমি খানিকটা দ্বিধামাখা কণ্ঠে বললাম যে এই কাকতারুয়াটা খানিক আগে নড়েছে, হেঁটেছে এবং হেঁটে অন্য জায়গায় গিয়েছে। আম্মু খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তোকে এতবার নিষেধ করেছি আমার সাথে ফাজলামো করবি না, তারপরেও ঠিক হলি না। আমি কিছুতেই আম্মুকে বোঝাতে পারলাম না ঘটনাটা। বাবা আসার পর আবার পুনরায় বাড়ির দিকে আমরা রওনা দিলাম। বাড়ি থেকে খানিক সামনে একটা বড় পুকুরের মতো পড়ে। বাবার কাছ থেকে শুনেছিলাম পুকুরটা নাকি আমাদের বড় দাদা, অর্থাৎ আমার বাবার দাদা কাটিয়েছিলেন। বিশাল গভীর একটা পুকুর, সামনে অনেকগুলো নারকেল গাছ রয়েছে, পাকা রাস্তা, মানুষ গাড়ি ঘোড়া কিছুই নেই। তাই বাবা মোটামুটি স্পিডে গাড়ি চালাচ্ছিলেন। সামনের সিটে জয় ঘুম থেকে উঠে বসে আছে এবং গভীর মনোযোগে সে সামনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাবা আটকে উঠলেন, ঠিক সাথে সাথে জয়ও একটা জোরে চিৎকার দিল। কিছু বোঝার আগেই আমাদের গাড়িটি গিয়ে বাড়ি খেলো রাস্তার পাশের একটা নারকেল গাছের সাথে। জয় জোরে জোরে চিৎকার করছে। বাবা সাথে সাথে গাড়ির ভেতরে লাইট জ্বালিয়ে দিলেন দেখার জন্য যে ভেতরে আমরা সবাই ঠিক আছে কিনা। আম্মুকে দেখে বুঝতে পারলাম যে আম্মু অসম্ভব ভয় পেয়েছে। বাবা দ্রুত গাড়ি থেকে নেমে গেলেন, বাইরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কাউকে যেন খুঁজতে লাগলেন। আমি গাড়িতে থাকবো না নামবো বুঝতে পারছিলাম না। অবশেষে নামার সিদ্ধান্ত নিলাম। বাবার পাশে চলে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, গাড়ির ব্রেকে কোনো সমস্যা? বাবা আমার দিকে তাকে খানিকটা বিভ্রান্তর মতো বললেন যে, না রে মা, মনে হলো গাড়ির সামনে দিয়ে একটা মানুষ দৌড় মারলো। স্পষ্ট দেখলাম গায়ে একটা ছেঁড়া কাপড় পরা। লোকটার গায়ে ধাক্কা দেব না বলে গাড়িটা নাক ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। লোকটা মনে হয় বাড়ি খেয়েছে গাড়ির সাথে। আমি, বাবা, আম্মু সবাই মিলে খুঁজলাম গাড়ির আশেপাশে।
শেষে বাবা বলল যে বাড়িতে যাওয়া যাক, সেখান থেকে লোক এনে সবাই একসাথে খুঁজবো। সবাই একমত হলাম। বাসায় গিয়ে পৌঁছে যা শুনলাম তাতে আক্কেল গুরুম হয়ে গেল। পুকুরে পারে নাকি আজকাল অনেকেই এমন ঘটনার সম্মুখীন হয়। অনেকে নাকি ছেঁড়া কাপড় চোপড় পরা একটা মানুষের আকৃতির মূর্তিকে দেখতে পায়, কিন্তু গাড়ি, রিক্সা বা মোটরসাইকেল থেকে নামার পর আর কাউকেই দেখতে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। যদিও কেউ এখন পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়নি, তবে রাতে রাস্তাঘাটে মানুষ চলাচল এখন অনেক কমে গেছে। এখন যে ব্যক্তির কথা বলবো, ওনার নাম হচ্ছেন এলিসা লাম। উনি একজন মহিলা। এলিসা লাম ব্রিটিশ ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার একজন ছাত্রী। 2013 সালের জানুয়ারি মাস চলছিল তখন। এলিসা লাম দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটা ভ্রমণের জন্য বের হলেন একা। তার লেখা ব্লগ থেকে জানা যায় তিনি স্যান দিয়েগো, লস অ্যাঞ্জেলস, সান্টা ক্রুজ এবং সান ফ্রান্সিসকোতে ঘোরার কথা চিন্তা করেছিলেন। 26 জানুয়ারি তিনি লস অ্যাঞ্জেলসে পৌঁছান। 2 দিন পরেই তিনি সেখান থেকে সিসিল নামের একটি হোটেলের 6ষ্ঠ তলায় একটা রুম ভাড়া নেন। প্রথমেই লাম আর একজনের সাথে শেয়ার করে একটা রুম ভাড়া নেন, কিন্তু লামের রুমমেট হোটেল কর্তৃপক্ষকে জানায় লামের অস্বাভাবিক আচরণের জন্য। তিনি অভিযোগ করে বসেন এবং 2 দিনের মাঝে লামকে আরেকটা আলাদা রুম দেয়া হয়। এলিসা লামের বাইপোলার ডিসঅর্ডার এবং হতাশার মতো কিছু মানসিক ব্যাধিও ছিল। 31 জানুয়ারির আগ পর্যন্ত লাম তার পিতামাতার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিল। 31 জানুয়ারি এলিসা লামের হোটেল রুমটি ছেড়ে দেওয়ার কথা ছিল এবং সেন্টা ক্রুজের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু সেদিন থেকেই লামের সাথে তার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুদিন পরেই লামের বাবা মা লস অ্যাঞ্জেলস পুলিশকে ফোন দেয় এবং নিজেরাও লস অ্যাঞ্জেলস ছুটে আসে পুলিশকে সাহায্য করার জন্য। কোথায় গেল এলিসা লাম? 31 জানুয়ারি হোটেলের বাইরে এলিসা লামকে শেষ দেখেন হোটেলের কাছাকাছি একটি বইয়ের দোকানের ম্যানেজার ক্যাটি ইরফান। তার ভাষ্যমতে এলিসা লামকে অনেক জীবন্ত আর বন্ধুত্বপূর্ণ দেখাচ্ছিল। সে তার পরিবারের জন্য বিভিন্ন উপহার কিনেছিল। ভ্রমণের সুবিধার্থে তিনি মোটা বই কিনতে চাচ্ছিলেন না। আরও 1 সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু এলিসা লামের কোনো খোঁজ নেই। 14 ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলস পুলিশ এলিসা লামের এক রহস্যজনক ভিডিও প্রকাশ করে। ভিডিওটি ধারণ করা হয়েছিল সিসিল হোটেলের নজরদারি ক্যামেরা অর্থাৎ সিসি ক্যামেরা থেকে। ভিডিওর তারিখ 1 ফেব্রুয়ারি, স্থান সিসিল হোটেলের একটা লিফটে। এই ভিডিওটি রয়েছে ইউটিউবেও। রহস্যজনক সেই নাম হচ্ছে এলিসা লাম এবং আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটি ইউটিউব থেকেও দেখে নিতে পারেন এবং সত্যতা যাচাই করে নিতে পারেন। 2.5 মিনিটের এই ভিডিওতে লিফটের ভেতরে এবং বাইরে হলওয়ে উভয় জায়গাতেই দেখতে পাওয়া যায়। ভিডিওর শুরুতেই লাম লিফটে প্রবেশ করে। সে বাম দিক থেকে প্রবেশ করে লিফটের সুইচগুলোর দিকে এগিয়ে যায়। সে লিফটের সব সুইচই টিপতে থাকে। কিছুক্ষণ পরে লিফটের দরজা বন্ধ হতে ব্যর্থ হলে লাম সন্দেহজনকভাবে লিফটের সামনে এগিয়ে এসে তার মাথা লিফট থেকে বের করে বাম ডান দুদিকেই তাকাতে থাকে। তারপর পরই আবার লিফটে ঢুকে যায় আর মনে হতে থাকে সে লিফটের ভিতরে লুকানোর চেষ্টা করছে। লিফটের দরজা তখনও খোলাই থাকে কিন্তু বন্ধ হয় না। এরপর সে বেশ কয়েকবার লিফটের বাইরে একবার আর ভেতরে একবার যাওয়া আসা করে আর এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু সেখানে কেউ ছিল না। কিন্তু সে কোনো রকম চিৎকারও করছিল না। লিফটের দরজা তখনও খোলা। সে আবার লিফটে প্রবেশ করে এবং আবারও কয়েকটি সুইচ টিপে দেয়। কোনো সুইচ একাধিকবার সে টিপে দেয়। এরপরে এক সময় সে 2 হাত দিয়ে তার কান চেপে ধরে। তখন লিফটের দরজা খোলা ছিল। সে ডান দিকে ঘুরে যায় এবং তার 2 হাতের তালু একে অপরের সাথে ঘষতে থাকে। এরপর লিফট থেকে হেঁটে সে দূরে চলে যায়। লিফটটি অবশেষে বন্ধ হয় বেশ কয়েকবার। চাইলে সে যে কেউ ইন্টারনেট থেকে দেখে নিতে পারেন আমি যেটা বলছিলাম। এরপর সেখানে ভিডিওটি শেষ হয়। চীনের ভিডিও শেয়ারিং সাইট ইউকুতে প্রথম 10 দিনে 30 লক্ষ বার দেখা হয় এবং 40,000 কমেন্ট আসে। পুলিশ তখনও তন্ন করে খুঁজে চলছে এলিসা লামকে। এরই মাঝে সিসিল হোটেলের বাসিন্দারা অভিযোগ করেন তাদের ট্যাপে অনেক ধীরে পানি আসছে। কেউ পানি খারাপ রং আর একটা অস্বাভাবিক গন্ধের কথাও বলেন। 19 ফেব্রুয়ারি অর্থাৎ তারও 18 দিন পর 19 ফেব্রুয়ারি সকালে কর্মচারীরা ছাদে যান, যেখানে 4টি 1000 গ্যালনের পানির ট্যাঙ্ক ছিল। তারা মূলত গিয়েছিলেন পানির ট্যাঙ্কে কী সমস্যা তা ঠিক করতে। সেই পানির ট্যাঙ্কেই এলিসা লামকে খুঁজে পাওয়া যায়।
সামনের দিকে মুখ দিয়ে লামের মৃতদেহটি ভাসছিল। তার এক পা ছিল পানির ভেতরে নিমজ্জিত, তার শরীর ছিল সম্পূর্ণ নগ্ন, আর কাপড় চোপড় তার পাশেই ভাসছিল। সেই কাপড় চোপড়গুলো যা সে লিফটের ওখানেও পড়েছিল। এখানে অমীমাংসিত রহস্য যেটা, যে হোটেলের ছাদে যাওয়ার জন্য যে দরজা বা সিঁড়ি তা সবসময় তালাবদ্ধ থাকতো। শুধুমাত্র কর্মচারীদের কাছে এর চাবি আর পাসকোড থাকতো, আর দরজা খোলার জন্য অন্য কোনো উপায় ব্যবহার করতে গেলে তা অ্যালার্ম বাজানোর কথা ছিল। এছাড়াও ট্যাঙ্কটা ছিল অনেক উঁচু, সেখানে সরাসরি যাওয়ার জন্য কোনো সিঁড়ি বা মই নেই। হোটেলের কর্মচারীরা একটা বহনযোগ্য মই নিয়ে ট্যাঙ্কের পানি দেখতে হয়। ট্যাঙ্কের মাথায় অত্যন্ত ভারী ঢাকনা রয়েছে, যা সরানো একজন মেয়ের পক্ষে কখনোই সম্ভব না। সো ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় এলিসা হঠাৎ করেই পানিতে ডুবে মারা যায়। তার শরীরে কোনো রকম শারীরিক নির্যাতনের চিহ্ন ছিল না, কোনো আঘাতের চিহ্ন ছিল না। ডাক্তাররা এমন কোনো চিহ্ন খুঁজে পাননি যার দ্বারা নির্দেশ করা হয় যে এলিসা লাম আত্মহত্যা করেছে। এমনকি তিনি মাদকাসক্তও ছিল না। তার মানে কি হতে পারে? তার মানে আর কি হতে পারে? এই প্রশ্নের উত্তর আসলে আমার একদমই জানা নেই, কারণ যে ঘটনাটি হয়েছে এলিসা লামের সাথে, আমি নিজেও ভিডিওটি দেখেছি, এবং ভিডিওতে আমি যেটা দেখলাম যে সে বারবার লিফট থেকে মনে হচ্ছিল সে কাউকে দেখতে পাচ্ছে, এবং আসলে সেখানে আমরা কাউকে দেখতে পাচ্ছিলাম না। সে বারবার লুকানোর চেষ্টা করছিল, বারবার তার হাত ছড়াচ্ছিল। এক পর্যায়ে সে হাত জোর করে, নিজের হাত নিজে মাজতে থাকে। তারপরে সে সেখান থেকে চলে যায়, এবং অনেক উঁচুতে একটা ট্যাঙ্কে তার মৃতদেহ পাওয়া যায়, যেখানে আসলে একটা মেয়ের পক্ষে কোনোভাবেই পৌঁছানো সম্ভব ছিল না। সো আমরা বলতে পারি যে ব্যাপারটা অনেক রহস্যময়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটি একটি সত্য ঘটনা। এই ঘটনাটি মূলত ঘটেছে আমার সাথেই। তো রাসেল ভাই, আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ আরিফ আহমেদ, এবং আমি আজকের ঘটনাটি পাঠাচ্ছি কুড়িগ্রাম থেকে। তো রাসেল ভাই, এই ঘটনাটি ঘটে আমার একটি জায়গার নামটি আমি প্রকাশ করছি না। আমি জায়গার বর্ণনাটি দিচ্ছি। বর্ণনাটি হলো একটি শ্মশান, এবং সেই শ্মশানের রাস্তা পার হয়ে মানে একটি বাজারে যেতে হয়, এবং তার সামনে একটি দোকান পড়ে। তো রাসেল ভাই, সেই দোকানের মধ্যে আমার বন্ধুরা সবাই আড্ডা দিই। যাই হোক, এই ঘটনাটি আমার সাথে যেদিন ঘটে আমি সেই দিনের বর্ণনা দিচ্ছি। জায়গাটির বর্ণনা একটু ভালো করে দিয়ে নিই, হ্যাঁ, কারণ এটা লাগবে পরে। আমি যে জায়গাটির কথা বললাম, এই জায়গাটি আমার বাড়ি থেকে রওনা দিয়ে 5 থেকে 7 মিনিট পর গাড়ি চালিয়ে গেলে রাস্তার পাশে পড়ে। তো এটা এমন একটা শ্মশান ছিল, এই শ্মশানের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, বাড়িঘর ছিল অনেক দূরে। দেখা যাইতো যে এ পাশে 1 কিলোমিটার আর ওই পাশে 700 মিটার, এত 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 এরকম একটা ডিস্টেন্সে কোনো বাড়িঘর ছিল না। মোটামুটি দেখা যায় চিল্লালেও শোনা যায় না, বা এটা এইরকম একটা জায়গা। তো এই শ্মশান পার হয়ে গিয়ে দেখা যায় 2 কিলোমিটার মতো গেলে একটা বাজার পড়ে। তো এটা হলো আমাদের গ্রামের বাড়ির বাজার। তো যাই হোক রাসেল ভাই, ঘটনাটি ঘটে একদিন। তো এই ঘটনাটি ঘটে আমার সাথে এখন থেকে প্রায় 2-3 বছর আগে। হ্যাঁ, এটা সম্ভবত 24 বা 25-এর ঘটনা হবে, 23-24-এর ঘটনা হবে। তো আমি এবং আমার বন্ধুরা মিলে সেখানে যাব। তো আমার কিছু কাজ থাকায় আমার বন্ধুরা করে কি, আমাকে ছেড়েই তারা দোকানে চলে যায়। তো সেখানে আমি যেতে আমি তাদেরকে ফোন দিই, এবং তারা আমার ফোন ধরার পর বলে যে, আমি জিজ্ঞাসা করি যে তোরা আমার কোথায়। তখন ওরা বলে যে আমরা তো বাজারে চলে আসি, তুই বাজারে আয়। তো রাসেল ভাই, আমার কাছে একটা বাইক আছে। তো আমি চিন্তা ভাবনা করি, হোক সবাই তো চলে গেছে, এখন তো আমাকে একাই যেতে হবে। আমি স্বাভাবিকভাবেই আমার বাইক নিয়ে যাত্রা শুরু করি। তো এই মন্দিরের কাছাকাছি যাওয়ার আগেই, মানে আমি যখন বের হই তখন আকাশে
মেঘ জমেছিল এবং আকাশ চমকাচমকি করছিল। আমি ভাবছিলাম যে বাজারে যাব, বাজারে যাওয়ার পর বৃষ্টি আসলে সমস্যা নেই, কারণ সেখানে অনেক দোকান আছে। তো হঠাৎ করেই বৃষ্টি চলে আসে। আমি যখন অর্ধেক রাস্তা পার হয়ে গিয়েছি এবং সেখানে কোনো বাড়িঘর নেই এবং কোনো ছাউনি নেই থাকার জন্য, তো আমি যাওয়ার পর একটা বিষয় আমার মাথায় আসে, আরে যেখানে শ্মশানটা আছে তার পাশে তো কালী মন্দির আছে, কালী মন্দিরের ওইখানে একটা ছাউনি আছে, ওই ছাউনির মধ্যে আমার বাইকও ঢুকানো যাবে, আমি ওইখানে থাকতে পারবো। তো রাসেল ভাই অনেক জোরে জোরে, মানে অনেক বড় বড় ফোঁটায় বৃষ্টি আমার গায়ে পড়তে থাকে। আমি পরে করি কি, আমি খুব তাড়াতাড়ি চালিয়ে আমি সেই ছাউনির মধ্যে ঢুকে যাই এবং আমার বন্ধুরা তখন বাজারের মধ্যে আটকা ছিল। তো এই বৃষ্টি যখন আসে তখন 9টা কি 9:30 বাজে, 9:30 বাজে। তো আমি সেখানে অপেক্ষা করছিলাম, 10 মিনিট পার হয়ে গেল, কিন্তু সেখানে 10 মিনিট পার হয়ে যাওয়ার পর বৃষ্টিটি থামছিল না। পরবর্তীতে আমি হঠাৎ কেন জানি একটি শব্দ শুনলাম, যে শব্দে আমার গা শিউরে উঠল এবং আমার গায়ের লোম সব দাঁড়িয়ে গেল। আমি নিজেকে শান্ত করলাম, শান্ত করে ভাবলাম যে না, এটা কোনো সেরকম কিছু না। যাই হোক, আমি সেখানে বসেছিলাম। তো রাসেল ভাই একটি বিষয় না বললেই নয়, আমি হঠাৎ করে দেখলাম একটি সাপ আমার দিকে ধেয়ে আসছে এবং সাপটির দূরত্ব হবে, সাপটির সাপটি কতটুকু বড় হবে এটির আমি বর্ণনা, সাপটি সম্ভবত 2 থেকে 2.5 হাত এইরকম বড় হবে। তো সাপটি দেখে আমি খুবই ভয় পেয়ে যাই এবং সাপটি ফনা ধরে আমার দিকে আগাচ্ছিল। আমি এই বিষয়টি দেখার সাথে সাথে সেখানে একটি গাছ ছিল, আমি সেই গাছের মধ্যে চলে যাই। সাপটি কিছুক্ষণ দেখলাম সেখানেই ঘোরাঘুরি করার পর সেখান থেকে চলে গেল। আমি বোঝার চেষ্টা করলাম যে সে আসলে চলে গিয়েছে না সেখানেই আছে। তো আমি কিছুক্ষণ সেখানেই থাকি, থাকার পর দেখি সাপটি চলে গিয়েছে। তো আমি নামতে ভয় পাচ্ছিলাম, যার কারণে আমি তখনও নামি না, কিছুক্ষণ পরে নামি। আমি সেখানে গাছ থেকে প্রায় 12 থেকে 13 মিনিট পর নেমেছি। তো এদিকে তখনও বৃষ্টি হচ্ছিল এবং মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো এত জোরে বৃষ্টি হবে এটি আমার কল্পনার বাইরে, যে এত জোরে বৃষ্টি হলে তো আমি বাসা থেকেই বের হইতাম না। যাই হোক, বৃষ্টি তখন 23 থেকে 25 মিনিট রানিং যে বৃষ্টি হচ্ছে, তো আমি সেখানেই আছি। তো হঠাৎ করে রাসেল ভাই, আমি একটি বিষয় লক্ষ্য করলাম, আমার সামনে শ্মশানের দিকে, শ্মশানে যেখানে সৎকার করা হয় মানুষদের, সেখানে একটি অদ্ভুত রকমের জিনিস, কিরকম জিনিস, একটি কালো ছায়া সেই শ্মশানের উপর এরকম করে ভাসছে। আমি এটি দেখে প্রচুর ভয় পেয়ে যাই এবং আমি করি কি, আমি সাথে সাথেই আমার বাইক নিয়ে, আমি সেখানে আর না থেকে আমার বাইক নিয়ে গাড়ি ঘুরিয়ে, স্ট্যান্ডের উপর গাড়িটা ঘুরিয়ে আমি গাড়ি টান দিই। তো এই জিনিসটি আমার এতটাই ভয় লেগেছিল যা বলার বাহিরে। জিনিসটি দেখে আমি আমার গাড়ি ঘুরিয়ে আমার যেভাবে টান দেওয়ার আমি সেভাবেই টান দিই। পরবর্তীতে এক পর্যায়ে রাসেল ভাই কিছু দূর যাওয়ার পর সামনে একটু কাদামাটি ছিল, যার কারণে আমি কাদাতে পিছলে মাটিতে পড়ে যাই এবং সেখানে পড়ে যাওয়ার কারণে আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি এবং আমার হাতের পায়ের কিছু জায়গায় খুব গুরুতর ছাল গিয়েছিল। মোটামুটি একটু ক্ষতই হয়েছিল এবং আমার গাড়ির সামনের হেডলাইট এবং সাইডের কিট ভেঙে গিয়েছিল। তো যাই হোক, সেখানে আমি অজ্ঞান হয়ে যাই এবং সেই সময় আমার বন্ধুরা, সেই সময় তখনও বৃষ্টি হচ্ছিল, আমি সেখানেই পড়ে থাকি অনেকক্ষণ। কতক্ষণ পড়েছিলাম এটা আমি জানি না। তো বৃষ্টিতে এক পর্যায়ে দেখা যায় থেমে যায়, রাস্তা দিয়ে মানুষজন চলাচল শুরু হয় এবং রাস্তা দিয়ে চলাচলের সময় কয়েকজন যাওয়ার সময় দেখে যে আমি পড়ে আছি। তো তারা আমাকে চিনতো, সাথে সাথে বলতেছে যে আরিফ ভাই পড়ে আছে। আমার বন্ধুরা তো বাজারের মধ্যে সবাই আমার বন্ধুদের ফোন দেয়। তো সেই সময় তারা এসে আমাকে সেখান থেকে উদ্ধার করে এবং আমার গাড়ি এবং আমাকে নিয়ে সরাসরি বাজারে চলে যায়। বাজারে চলে যাওয়ার পর সেখানে আমাকে
সার্বিক একটু চিকিৎসা দেওয়া হয়, আমার ড্রেসিং করে দেওয়া হয় এবং পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দেওয়া হয়। তো সেখানে আমাকে ব্যান্ডেজ করে দেওয়ার পর আমাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরবর্তীতে বাড়িতে আসার পর আমাকে সবাই জিজ্ঞাসা করছিল যে আমার সাথে আসলে কি ঘটনা ঘটেছিল, আমি সেখানে অ্যাক্সিডেন্ট করলাম কিভাবে। তারপর রাসেল ভাই আমি সম্পূর্ণ জিনিসটি তাদের সাথে শেয়ার করি। আমার আব্বু আম্মু এবং আমার বন্ধুরা তখন সেখানে উপস্থিত ছিল। আমি সব জিনিসটি তাদের সাথে শেয়ার করি এবং তারা সম্পূর্ণ জিনিসটি শুনে এবং বলে যে তুই কি পাগল হয়েছিস, তুই হয় বাজার চলে আসতি জোরে টান দিয়ে, নয়তোবা তুই বাড়ি চলে যাইতি। তুই তো এটা একদম ভুল করছিস সেখানে থাকা, কারণ তুই জানিস এরকম জায়গায় খারাপ জিনিস থাকে। তো রাসেল ভাই, এটা আসলে আমার অনেক ভুল হয়েছিল। পরবর্তীতে সমস্যা হবে কিনা, যার কারণে আমার একজন পরিচিত আলেম ছিল যার সাথে আমি দেখা করি এবং তিনি খুব ভালো একজন আলেম ছিলেন এবং তিনি জিনদের উপস্থিতি টের পেতেন। তো তিনি আমাকে বললেন যে না, তুমি সেখানে গিয়েছিলে, সেখানে একটি খারাপ জিন ওই অবস্থায় ওখানে ছিল, সে প্রথমে তোমাকে সাপ হয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে। তুমি যখন ভয় পেয়ে গাছের উপর চড়েছ তখন সে তোমাকে আর ক্ষতি করেনি এবং পরবর্তীতে সে চেয়েছিল যে তোমাকে আরো একটু ভয় দেখাতে এবং সে তোমার সাথে সেভাবে লাগেনি, তোমাকে জাস্ট খালি ভয় দেখানোর জন্য এই কাজগুলো করেছে। তো যাই হোক, তুমি আল্লাহর রহমতে এখন সুস্থ আছো, সে তোমার পিছনে নেই, সে চলে গিয়েছে। যাই হোক, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো। তো রাসেল ভাই, তখন থেকেই আমি ভয় বাদ দিয়েছি এবং আল্লাহর উপর ভরসা আমার আগে থেকে ছিল, কিন্তু আমার আল্লাহর উপর ভরসাটা বেড়ে গিয়েছিল। তো সেদিন আমি পাক ছিলাম এবং আমি সেদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম। তো রাসেল ভাই, যেহেতু আমার সবসময় নামাজ পড়া হয় না, কিন্তু আমি নামাজ পড়ার চেষ্টা করি, যার কারণে হয়তো সেদিন নামাজের কারণে হয়তো আমি বেঁচে গিয়েছিলাম এবং আমার গা পাক ছিল। হ্যাঁ, তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আমার ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার কাছে আরও অনেক ঘটনা আছে। যদি আমার এই ঘটনাটি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন, আমি আমার আদার্স যে ঘটনাগুলো আছে সেগুলো দিয়ে আমি আপনার পাশে থাকব। আসসালামু আলাইকুম।